আজকের রাউন্ড টেবিল ডিসকাশনের যে বিষয়টি নিয়ে কথা আসবে সেটি হচ্ছে এন্ডোমেট্রিওসিস কেয়ার সার্ভিসেস ইন বাংলাদেশ। আপনারা জানেন যে এন্ডোমেট্রিওসিস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু এখন পর্যন্ত এটি অনেকটা অবহেলিত নারী স্বাস্থ্য। এন্ডোমেট্রিওসিস শুধুমাত্র একটি গাইনোকোলজিক্যাল রোগ নয়, এটি নারীর জীবনমান, তার কর্মক্ষমতা, তার মানসিক কাজের যে জায়গাটি রয়েছে সেটি এবং তার যে প্রজনন স্বাস্থ্য রয়েছে তার উপর গভীর প্রভাব ফেলে। আমাদের আজকে যে বিষয়টি নিয়ে কথা বলা হবে সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে এন্ডোমেট্রিওসিস কেয়ার, তার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জেস এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে একটি বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করা। আজকের আয়োজনের স্বাগত বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি প্রফেসর সামিনা চৌধুরী, সম্মানিত সভাপতি, এন্ডোমেট্রিওসিস অ্যাডেনোমায়োসিস সোসাইটি অফ বাংলাদেশ। এন্ডোমেট্রিওসিস নামটি এত জটিল, রোগটাও তার চেয়েও বেশি জটিল। এবং এন্ডোমেট্রিওসিস অ্যাডেনোমায়োসিস সোসাইটি অফ বাংলাদেশ, এটার জন্ম হয়েছে 2020 সালে। তারপর থেকে আমরা প্রতি বছর কিছু কাজ করে থাকি, তার মধ্যে একটা করে আমাদের রাউন্ড টেবিল কনফারেন্স থাকে। প্রতি বছরই কয়েকটা করে ওয়েবিনার করি এবং ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্টরা আমাদের সাথে যোগ দেন। আমরা মনে করি সারা পৃথিবীতে এরা জোর দিচ্ছে যে এই একটা ডিজিজ যেটা সম্বন্ধে এখন অনেক কিছুই জানা হয়নি, যে জন্য এখন রিসার্চের প্রয়োজনীয়তা খুব বেশি। এমন একটা অসুস্থতা সেটা সারতে চায় না, খালি ভোগায়, জীবনের মান একদম নামিয়ে দেয়। দেখা গেছে যে প্রতি 10 জনে একজন মহিলা এই রোগে, মহিলা বা কিশোরী এই রোগে আক্রান্ত হয়। তাহলে এন্ডোমেট্রিওসিসটা কি, এইটা সম্বন্ধে যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হলো এন্ডোমেট্রিয়াম বলে ইউটেরাসের ভিতরে একটা লাইনিং আছে, যে লাইনিংটা মাসিকের সময় ঝরে পড়ে, এর সাথে হরমোনের যোগ আছে। এবং এই এন্ডোমেট্রিওসিসটা এস্ট্রোজেন হরমোন ডিপেন্ডেন্ট একটা ডিজিজ, কাজে এটার সাথে একটা বিরাট সম্পর্ক আছে। এবং এই টিস্যুটা যদি ইউটেরাসের ভিতরে লাইনিং ছাড়া অন্য যে কোনো জায়গায় সে থাকে বা বাসা বাঁধে, তখন দেখা যায় যে যখন মাসিক হবে ঠিক টিস্যুগুলো যেখানে যেখানে আছে সেখান থেকেই রক্তক্ষরণ হবে। এবং সেই রক্তক্ষরণটা হয় একটা ক্লোজড ক্যাভিটিতে। ক্লোজড ক্যাভিটিতে হয় যে কারণে ব্যথা হতে থাকে, বা এটা শেষ পর্যন্ত যদি ওভারিতে হয় এটা চকলেট সিস্ট হয়। শুধু এইটাই নয়, এর সাথে দেখা যায় যে এই ডিজিজটা প্রোগ্রেস করতে থাকে প্রতি মাসেই, এবং তার আশেপাশের যে অর্গ্যানগুলো আছে সেগুলোকে ড্যামেজ করে ফেলে। যে কারণে আমরা মনে করি যে এইটাকে নিয়ে আরও রিসার্চ করা দরকার, এবং আপনাদের কাছে আহ্বান যে আপনারা আমাদের এই ব্যাপারে সাহায্য সহযোগিতা করবেন। অধ্যাপক ফিরোজা বেগম, প্রেসিডেন্ট অবস্টেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ। এন্ডোমেট্রিওসিস একটা অসুখ যেটা হচ্ছে কিছুটা জেনেটিক্যালি প্রিডিসপোজড। আবার যে মেয়েদের, তার মানে কি তার যদি মায়ের থাকে, নিজের বোনের থাকে, তার হতে পারে। আবার দেখা যায় যে এটা কিছুটা যে মেয়েগুলোর মাসিকের আর্লি মাসিক শুরু হয় এবং ঘন বেশি মাসিক যায়, তাদের মধ্যেও কিন্তু এন্ডোমেট্রিওসিস বেশি দেখা যায়। লাইফস্টাইলের সাথেও কিন্তু এন্ডোমেট্রিওসিসের সম্পর্ক আছে। যারা সিগারেট স্মোকিং করেন বা যারা ওয়াইন নেন, বেশি খান, তাদের মধ্যেও দেখা যায় যে এটা বেশি দেখা যায়। কাজেই এই রোগটা এখন আমাদের মেইন যেটা চিন্তা করতে হবে যে আমরা কিভাবে এটাকে প্রতিরোধ করতে পারি। প্রতিরোধ আসলে এটাকে আমরা প্রিভেনশন কিন্তু করা যাবে না, কারণ এন্ডোমেট্রিওসিসের বিভিন্ন কারণে এন্ডোমেট্রিওসিস হয়। একটা হতে পারে যে মাসিকের সময় মেয়েদের রক্তটা যে টিউব দিয়ে পেটের ভিতরে চলে যায়, কারোর কারোর বেলায়, অনেকের বেলায় যায়, প্রায় 1/3 মেয়েদের যায়, সবার কিন্তু এন্ডোমেট্রিওসিস হয় না। তো যাদের হয় তাদের আমরা এটা একটা থিওরি হিসাবে ধরে নেই যে এই কারণে হচ্ছে, রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশনের কারণে হচ্ছে। তার মানে বিভিন্নভাবে এটা স্প্রেড করতে পারে। এবং এটা যে শুধু তার মাত্র যে ওই স্কুল গোয়িং গার্লসদের হচ্ছে সেটা না, এটা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মহিলাদের যখন হয় তখন দেখা যায় যে তার ফার্টিলিটিতে প্রবলেম করে, তার সহবাসে প্রবলেম করে, যে কারণে তার সেক্সুয়াল লাইফটাও হ্যাম্পার করে। কাজেই আমরা কিভাবে আর্লিতে ডায়াগনোসিস করতে পারি, কিভাবে ট্রিটমেন্ট দিতে পারি, আমাদের এই ফর্মুলাটা আমাদের বের করতে হবে। এবং সারা বাংলাদেশে আমরা কিভাবে এটাকে আরেকটু এক্সপেডাইট করতে পারি, যেহেতু এটা সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ লাইফটাকে ইম্পেয়ার করছে, কাজে কিভাবে ডায়াগনোসিসটা আমরা আগে করতে পারি সেটার ব্যাপারে আমাদের মনে হয় সবার একটু সচেতনতা দরকার আছে।
এখন মূল গোলটেবিল পরিচালনার জন্য আমি বিনীত অনুরোধ করছি অধ্যাপক সালেহা বেগম চৌধুরী, অনারেবল সেক্রেটারি জেনারেল, এন্ডোমেট্রিওসিস অ্যাডেনোমায়োসিস সোসাইটি অফ বাংলাদেশ। অ্যান্ডোমার্স 26 আমাদের এবারের থিম, আর উই রেডি ফর অ্যান্ডোমেট্রিওসিস সার্ভিস। আমাদের স্লোগান, অ্যান্ডোমেট্রিওসিস চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। প্রথম প্রশ্ন প্রফেসর ফারহানা দেওয়ানকে, উপজেলা থেকে টারশিয়ারি লেভেল পর্যন্ত একটি লেভেল ওয়াইজ অ্যান্ডোমেট্রিওসিস কেয়ার সার্ভিসের রূপরেখা কীরকম হতে পারে বলে আপনি মনে করেন? আমরা কি চিকিৎসা অপেক্ষা করতে পারি? 10 বছরও লেগে যেতে পারে যদি আমরা ঠিক মতো নির্ণয় না করতে পারি। তার মানে যত দ্রুত এবং যত আর্লি এটাকে ডায়াগনোসিস করতে পারবো তাহলে এটার চিকিৎসা হবে। 4টা জিনিস আমাদের জন্য খুব জরুরি মনে রাখা। প্রথমটা হলো একটা স্ট্যান্ডার্ডাইজ প্রোটোকল আমাদেরকে তৈরি করতে হবে। অলরেডি আমাদের আছে, সেটাকে আমাদেরকে আরও গুছাতে হবে, একটা চেকলিস্টের মাধ্যমে এটা করতে হবে। দ্বিতীয় কথা হলো আমাদের রেফারেল লিঙ্কেজটা, যে একটা সেন্টার থেকে আমি যদি একটা রুগীকে পাঠাতে চাই পরবর্তী ধাপে, সেটা যত খুব স্ট্রাকচার থাকবে এবং জানা থাকবে যে এই রুগীটা এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে, তার পরবর্তী চিকিৎসাটা কী হবে। এবং আরও দুটো জিনিস আছে খুব জরুরি। একটা হচ্ছে হেলথ ইনফ্রাস্ট্রাকচার বলি আমরা। আমাদের দেশে সেন্টারগুলা প্রত্যেকটা লেভেল অনুযায়ী সেন্টার আছে এবং আমাদের সার্ভিস প্রোভাইডারও আছে। তো এই আমাদের সুবিধা হলো হেলথ ইনফ্রাস্ট্রাকচার, সার্ভিস প্রোভাইডার, এটাতে আমরা খুবই সমৃদ্ধ। ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার আছে, প্রায় 30,000-এর মতো পপুলেশনকে তারা সার্ভিস দেয়। তার উপরে যদি আসি তাহলে উপজেলা হেলথ কমপ্লেক্স, আর সেখানে 1 থেকে 2 লাখ মানুষদের সার্ভিস দেওয়া হয়। এখানে আবার মহিলাদেরকে আমরা আলাদা করে চিন্তা করব। তার উপরে আছে ডিস্ট্রিক্ট হসপিটাল, তার উপরে আছে স্পেশালাইজড হসপিটালগুলো, টারশিয়ারি হসপিটালগুলো। তাহলে যখন একটা রুগী একটা ইউনিয়ন হেলথ সেন্টারে আসবে অথবা একটা উপজেলায় আসবে, তাহলে সবচেয়ে প্রথমে যেটা প্রাইমারি যদি সে সেন্টারে যায়, ওখানে যে সার্ভিস প্রোভাইডার উনি জানবেন যে কী সার্ভিসটা দিতে হবে, কি করতে হবে। যদি আমরা উপজেলাতে একটা সার্ভিসটা দিই, উপজেলা ডিস্ট্রিক্ট হসপিটালে মোটামুটি কিন্তু সে রেফার্ড কেসও দেখবেন, কারণ আমরা জানি উপজেলায় কিন্তু আমাদের কনসালটেন্ট থাকেন, গাইনি কনসালটেন্ট আছেন, ওনারা দেখবেন, এবং ডিস্ট্রিক্ট হসপিটালেও তাই। তার উপরে গেলে অনেক সময় আরও অ্যাডভান্স চিকিৎসা আমরা দিতে পারি। তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে এই স্ট্রাকচারটা এবং এর টায়ারগুলোকে ঠিক রাখা এবং সার্ভিসগুলোকে এটার মধ্যে ইনকর্পোরেট করা। দ্বিতীয় প্রশ্ন প্রফেসর কোহিনুর বেগমকে, অ্যাডোলেসেন্ট এন্ডোমেট্রিওসিস প্রতিরোধ ও প্রতিকারের উপায়গুলো আপনি কি কি মনে করেন? এন্ডোমেট্রিওসিস চ্যালেঞ্জের মধ্যে প্রথম চ্যালেঞ্জটাই হলো ডায়াগনস্টিক ডিলে। ডায়াগনোসিস দেরি হয়, ওরা সবাই বলছে যে 10 বছর লেগে যায়, অ্যাভারেজ হলো 4.7 বা 8 ইয়ার্স মধ্যে ডিলে হয়। বিগিনিং অফ এন্ডোমেট্রিওসিস এইটাই আমাদের ভুল হয়। পেশেন্ট নিজেও সাই ফিল করে স্টিগমার জন্য, তোমার মানুষের পেট ব্যথা করে, ও ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে অমুক তমুক, ও জানাতে চায় না, সে সাই ফিল করে, সে যায় না সে ডাক্তারের কাছে। এটা হলো পেশেন্ট রিলেটেড সমস্যা। প্রোভাইডেড যারা তাদেরও কিছু সমস্যা আছে। তাদের হলো কি জিপের কাছে আগে প্রথমে যায়, তো অনেকেরই কিন্তু এই সম্পর্কে আইডিয়া একটু কম আছে যে এন্ডোমেট্রিওসিস কী কী ফিচার নিয়ে আসলে আমরা বলবো এন্ডোমেট্রিওসিস। যেমন একটা ব্যথা তো হতেই পারে, কিন্তু ব্যথাটা 3 মাস থেকে 6 মাস ওষুধ খাওয়া সত্ত্বেও যদি পারসিস্ট করতে থাকে, এইটাই যে আমাদের প্রথম পয়েন্ট, এটাই অনেক ফিজিশিয়ানরা মনে করে না। কাজে এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে প্রোভাইডাররা তারা আপডেট হতে হবে, তাদের ডায়াগনোসিস আপডেট ডায়াগনোসিস জানতে হবে, তাদের ট্রিটমেন্ট আপডেট হতে হবে। ফিজিশিয়ানদের কথা বলছি। ডিলে করলে সমস্যা হলো সিমটমগুলি বাড়বে, প্যাথোলজি বাড়তে থাকবে, যেটা ছিল স্টেজ 1, 2 সেটা স্টেজ 3, 4 হবে, ওর ফার্টিলিটির উপর এফেক্ট হবে। তো এইগুলি ঠেকাবার জন্যই আমাদের আর্লি ডায়াগনোসিসের প্রয়োজন। আমাদের অ্যাওয়ারনেস লাগবে। আমরা এই বাচ্চাদের, মাদের, তাদের প্যারেন্টসদের, স্কুল টিচারদের, এদের আমরা অ্যাওয়্যার করব যে আপনি কখন চিন্তা করবেন যে এই বাচ্চাটার এটা সাধারণ মেনস্ট্রুয়াল ব্যথা না, এটা অ্যাবনর্মাল। সেই সম্পর্কে তাদের অ্যাওয়ারনেস লাগবে। আমাকে লোকেট করে দিতে হবে তোমার এই সমস্যা হলে তুমি এখানে যাবা, এইটা একটু বলে দিতে হবে। আর ফিজিশিয়ানদের আমরা বলবো, যারা পেশেন্ট প্রোভাইডার, তাদের বলবো যে আপনারা মাথায় রাখবেন, আপনার মাথায় আগে ধরে রাখবেন যে ইট মাইট বি কেস অফ এন্ডোমেট্রিওসিস। তা না পারবেনই না। যেগুলো সবচেয়ে কম দামি ইনভেস্টিগেশন বাট এফেক্টিভ,
সেইটা দিয়ে শুরু করবেন। যেমন একটা 3D আল্ট্রাসাউন্ড সেটা করলে তো ডায়াগনোস হয়ে যায়। এফেক্টিভ ট্রিটমেন্টটা দেওয়ার চেষ্টা করতে হবে ওই বাচ্চাটাকে। আমরা আগে তাকে ছোট ড্রাগ দিয়ে মানে যেটা কমনলি অ্যাভেলেবল ড্রাগ শুরু করব, তাহলে ওকে কমপ্লায়েন্স হবে, রুগী ওই ট্রিটমেন্টটা ধরে রাখবে। আমি যদি পেশেন্টকে বিসমিল্লাহ করে একটা বড় একটা ট্রিটমেন্টের ওষুধ দিয়ে ওটা নিতে চাইবে না, বাদ দিয়ে দিবে। তো সো দিজ আর দ্যাট কমপ্লিকেশনস, এবং এগুলো ওভারকাম করা আমাদের জন্য জরুরি দরকার। প্রফেসর মোসাম্মদ রাশিদা বেগমের কাছে যাচ্ছি। এন্ডোমেট্রিওসিস রেজিস্ট্রি আমাদের এন্ডোমেট্রিওসিস চিকিৎসা ব্যবস্থার কি অগ্রগতি আনতে পারে? এন্ডোমেট্রিওসিস ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রফেসর আনোয়ারা বেগমের নেতৃত্বে একটি ফাউন্ডেশনের গঠন করা হয়েছে এবং তারই উদ্যোগে এর সাথে এন্ডোমেট্রিওসিস সোসাইটির ম্যাডামরা জড়িত, যে একটা রেজিস্ট্রি করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইনিশিয়ালি 3-4টা প্রাইভেট এবং পাবলিক ইনস্টিটিউটে এটা দেওয়া হবে এবং সেখান থেকে আস্তে আস্তে আমরা উপজেলা লেভেল পর্যন্ত এস্টাবলিশ করার চিন্তা করেছি। কারণ হলো একটা সিস্টেমেটিক ওয়েতে, একটা স্ট্যান্ডার্ডাইজড ফর্মে পেশেন্টের এন্ডোমেট্রিওসিসের ডায়াগনোসিস, ট্রিটমেন্ট সেগুলো হচ্ছে কি না প্রথমে সেটা দেখা, এবং যদি না হয়ে থাকে তাহলে সিস্টেমেটিক ওয়েতে ট্রিটমেন্ট করা, অ্যাপ্রোপ্রিয়েট রেফারেল সিস্টেম ডেভেলপ করা এবং এক্সটেন্ডেড মেডিকেল থেরাপি দেওয়া। যে এন্ডোমেট্রিওসিসের আমরা জানি একটা উল্লেখযোগ্য সংখ্যক পেশেন্ট ইনফার্টিলিটিতে ভুগে, এবং এই যে অ্যাডোলেসেন্ট এন্ডোমেট্রিওসিস বললো, সেখানে আমরা যদি হ্যান্ডেল না করি ঠিক মতো, তাহলে এরাই কিন্তু ইনফার্টিলিটির ক্যান্ডিডেট হয়। যখন অ্যাডোলেসেন্স এন্ডোমেট্রিওসিসের একটা পেশেন্টের যখন দেখা যায় যে এন্ডোমেট্রিওমা ডেভেলপ করলো, তো যখন এন্ডোমেট্রিওমার সাইজ বড় হয়ে যায় তখন সার্জারি করা হয়। সার্জারি ইউনিল্যাটারাল বা বাইল্যাটারাল এন্ডোমেট্রিওমা যেটাই হোক, সার্জারি করলেই তাদের কিন্তু রিপ্রোডাক্টিভ পোটেনশিয়ালিটি কমে যেতে থাকে। এবং আমরা জানি এন্ডোমেট্রিওসিস একটা রিকারেন্ট ডিজিজ। আজকে আমি সার্জারি করে ফেলে দিলাম, আবার 6 মাস 1 বছর পরে হবে যদি তাকে আমরা একটা কন্টিনিউয়াস থেরাপিতে না রাখি। তাহলে এদের ট্রিটমেন্টটা একটা কন্টিনিউয়াস ট্রিটমেন্ট এবং লাইফ লং ডিজিজ বলা হয়েছে। টু প্রিভেন্ট রিকারেন্স তাদের কী করতে হবে, এবং এই অ্যাডোলেসেন্স এন্ডোমেট্রিওসিস যদি হয় বা যে স্টেজই হোক, অ্যাডারেন্স টু দ্য পেশেন্ট, যেই কনসালটেন্ট দেখবেন তার কিন্তু পেশেন্টের সাথে অ্যাডার করে থাকতে হবে। পেশেন্টদেরকে প্রপারলি কাউন্সিল করতে হবে হোয়াট ইজ দ্য ফেট অফ দ্য ডিজিজ। এটাকে ক্যান্সারের সাথে তুলনা করা হয়, কারণ যেহেতু রিকার করে এবং এক্সটেন্সিভ ডিজিজ, এটা বিভিন্ন অর্গানে ইনভলভ করে, এবং আলটিমেটলি দেখা যায় যে তার কমপ্লিট ট্রিটমেন্ট যদি করতে হয় তাহলে 2 ওভারি, ডিম্বাশয় এবং ইউট্রাস সব যদি রিমুভ করা যায় তাহলে একমাত্র সে নিস্তার পায়। কিন্তু যার বাচ্চা নেই, অ্যাডোলেসেন্স, ইয়াং অ্যাডাল্ট এবং ম্যারিড কাপল যাদের বাচ্চা হয়নি, তাদের তো এই ট্রিটমেন্ট করা যাবে না। কাজে তাদের জন্য আমাদের একটা এক্সটেন্ডেড মেডিকেল থেরাপি দিতে হবে যাতে এন্ডোমেট্রিওমা ডেভেলপ না করে। আর এন্ডোমেট্রিওমা যদি ডেভেলপ করে তাহলে সার্জারিটা কীভাবে করতে হবে, যে ধরে ধরে সব সার্জারি করে দিলাম তা হবে না, মডিফাইড ওয়েতে সার্জারি করতে হবে। হাউ টু প্রিভেন্ট লস অফ দ্য ওভারিয়ান টিস্যু, সো ফর প্রিজার্ভেশন অফ ফার্টিলিটি, এটার উপরে গুরুত্ব দিতে হবে। কিন্তু এই কারণে আমরা চাচ্ছি একদম বেস লাইন থেকে ট্রিটমেন্টে যখন হবে পেশেন্ট হ্যান্ডলিংটা যেন অ্যাপ্রোপ্রিয়েটলি হয় এবং টাইমলি যেন রেফার করা হয়, এবং টারশিয়ারি লেভেল পর্যন্ত আসতে হবে। যার বাচ্চা ফ্যামিলি কমপ্লিট, তারও যদি কমপ্লিট সার্জারি করতে হয়, একদম বিশেষায়িত সার্জন ছাড়া সে কিন্তু করতে পারে না। মাঝখান দিয়ে ইউটারাসটা তুলে নিয়ে গেল, ওভারি ফেলে দিল। যদি ডিপ এন্ডোমেট্রিওসিস হয় তাহলে শুধু 2 ওভারি ইউটারাস ফেললে হবে না, তাকে মেটিকুলার সার্জারি করতে হলে পেলভিক ক্লিয়ারেন্স দরকার, প্যারামিটাল টিস্যু এবং যেখানে এন্ডোমেট্রিওটিক ফোকাস আছে সেই ফাইব্রোটিক টিস্যু সব যদি ক্লিয়ারলি রিমুভ করা না হয় তাহলে কিন্তু সে তার যে সিভিয়ার পেইন সেটা চলতেই থাকবে। কাজে এটার জন্য স্পেশালাইজড সার্জিক্যাল স্কিল ডেভেলপ করা, এই টোটাল জিনিসটা আমরা এই রেজিস্ট্রির মাধ্যমে আমরা প্রথমে এক্সপ্লোর করতে চাই যে হাউ পেশেন্ট আর ম্যানেজিং রাইট অ্যাট দিস মোমেন্ট, এবং সেখানে কোথায় কোথায় পিটফল আছে, কোথায় কোথায় আমার কনসালটেন্টদের ট্রেনিং দেওয়া দরকার, এবং পেশেন্টদের কীভাবে ধরে রাখা যায় এবং তাদের কীভাবে তাদের ফার্টিলিটি প্রিজার্ভেশন করা যায় এবং লং টাইম যে সিকুয়েলি আছে সেগুলো থেকে তাদের নিস্তার দেওয়া যায়। এই উদ্দেশ্যে করা আমরা এর সাথে গভর্নমেন্টের অ্যাসোসিয়েশন আমরা আছে, কাজে আমরা দেখি ইনিশিয়ালি একটা ট্রায়াল বেসিসে এটা দেওয়া হচ্ছে। কাজে ফাইনালি ন্যাশনাল ওয়াইড
একটা ইমপ্রুভড সার্ভিসের জন্য, যে এন্ডোমেট্রিওসিস কেয়ার সার্ভিসেস, সেটা দেওয়ার জন্য এটা কিন্তু শুধু পেশেন্টদের না, এবং আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট কনসালটেন্টদের তাদেরও ডেভেলপ করতে হবে। কাজে উভয় পক্ষের জন্যই এখন হলো পেশেন্টের নিজেদেরও সচেতন হতে হবে। যখন রেফার করলো একজন, সে গেল না, তো সেইটাই তাদেরকে বুঝে বলতে হবে যে নেক্সট ডোর কোথায় কোথায় তাকে যেতে হবে। সেই সিস্টেমটা ডেভেলপ করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমার শারমিন আব্বাসীকে একটা প্রশ্ন, মেডিকেল চিকিৎসার কোনো গাইডলাইন আছে কি না, এবং হরমোনাল থেরাপির যৌক্তিক ব্যবহার ও গুণগত মান নিশ্চিত করার জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন? বাংলাদেশে এন্ডোমেট্রিওসিস গাইডলাইন ভিত্তিক আসলে মেডিকেল থেরাপি বাস্তবায়ন অনেক বড় চ্যালেঞ্জের। প্রথম আমাদের মেইন ডিলেটাই হয় ফর দ্য ডায়াগনোসিসের জায়গাতে, এবং দ্বিতীয় যে জায়গাটিতে আমরা আসলে অনেক বেশি মনে করি যে আমাদের সীমিত রয়েছে, সেটা হচ্ছে ডায়াগনস্টিক টুল। টিভিএস আল্ট্রাসাউন্ড মেশিন একেবারেই প্রাইমারি হেলথ কেয়ার পর্যন্ত যে সব জায়গায় খুব অ্যাভেলেবেল তা না, এবং গায়নাকোলজিস্ট সবাই যে আল্ট্রাসাউন্ডে খুব প্রত্যেকটা গায়নাকোলজিস্টেরই আল্ট্রাসাউন্ড ট্রেনিং থাকা উচিত এবং জানা উচিত। সেই জায়গাটা তো আমরা যে খুব এগিয়ে গেছি তা না, এগিয়েছি, তবে এখন অনেকটা পিছিয়ে আছি। এবং এমআরআই এবং ল্যাপ্রোস্কোপির যে অপশনটুকু রয়েছে, যেটা গাইডলাইন আমাদেরকে বলে যে তার মাধ্যমে একেবারেই একটা ফাইনাল ডায়াগনোসিসে পৌঁছানো, সেটিও কিন্তু আমরা দেখি যে সীমিত একটা ডায়াগনস্টিক সুবিধা আমরা দেখতে পাই। দ্বিতীয়ত, এখন যতগুলো গাইডলাইন আছে ইন্টারন্যাশনালি, সবাই কিন্তু এমডিটি অ্যাপ্রোচের কথা বলে, এবং আজকে এখানে কিন্তু মাল্টিডিসিপ্লিনারি টিম আমাদের প্রেজেন্ট আছে। কিন্তু সত্যিকার অর্থেই বাংলাদেশের একটা বড় অংশ কিন্তু জেনারেল গায়নাকোলজিস্ট দ্বারা এম্পেরিক ট্রিটমেন্ট অফ দ্য এন্ডোমেট্রিওসিস পেয়ে আসতেছে। তাদের সেই সেট আপে কিন্তু খুব একটা সহজ হয় না যে আমরা যদি বলি যে সেখানে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজিস্ট, পেইন স্পেশালিস্ট, সার্জন, ইউরোলজিস্ট, সাইকোথেরাপি যারা দেন, সবাইকে একসাথে নিয়ে একটা ট্রিটমেন্ট ফর্মুলেট করার সেই জায়গাটাতেও ম্যাডাম একটা বড় ঘাটতি রয়েছে। থার্ড, রিসেন্ট যে গাইডলাইনটা রয়েছে আমাদের এশরে এবং নাইস গাইডলাইন, সেখানে যে ওষুধগুলোর কথা বলা হয়েছে, আমরা যদি বলি যে ডাইনোজেস, জিএনআরএইচ অ্যানালগ, লিভোনর্জেস্ট্রল ইন্টারউটেরাইন সিস্টেম, সেই ওষুধগুলোর প্রাপ্যতা এবং ব্যয়, এই দুটো জায়গাও কিন্তু বাংলাদেশের জন্য এত সহজ না আমাদের রোগীদের জন্য সেই গাইডলাইনের সুপারিশকৃত ব্যয়বহুল চিকিৎসা দীর্ঘ সময় ধরে চালিয়ে যাওয়া। এই জায়গাটাও তো কিন্তু আমাদের একটা বড় ঘাটতি রয়েছে, এবং সেখানে কিন্তু আমরা দেখি যে রোগীর কমপ্লায়েন্স খুব পুয়ার। তারা হয়তো কোনো সাইড এফেক্টের জন্য অথবা যেভাবে তিনি ওষুধগুলোর জন্য তার সুবিধাগুলো চাচ্ছিলেন সেভাবে পাচ্ছেন না দেখে মাঝপথে যেয়ে তিনি হয়তো বন্ধ করে দিচ্ছেন তার চিকিৎসা। প্রফেসর আনোয়ারা বেগমের কাছে যাচ্ছি, ফার্স্ট প্রেসিডেন্ট ওজিএসবি। ম্যাডাম, সার্জারি এন্ডোমেট্রিওসিস রোগীর একটি প্রধান চিকিৎসা পদ্ধতি বা মডালিটি। আপনি দীর্ঘদিন ধরে এই সার্জারি করে আসছেন। এখন ডিস্ট্রিক্ট লেভেল থেকে টার্সিয়ারি লেভেল পর্যন্ত আমাদের বিশেষজ্ঞরা এই সার্জারি করছে। আপনার অভিজ্ঞতার আলোকে আমাদের বিশেষজ্ঞদের জন্য আপনার নির্দেশনা কি কি? এন্ডোমেট্রিওসিসের সার্জারিটা আমার মনে হয় গাইনোকোলজিক্যাল সার্জারির মধ্যে যদি আমরা সবচাইতে কঠিন কোনো সার্জারি বলি, তাহলে আমি বলবো এন্ডোমেট্রিওসিসের সার্জারি। তার কারণ ইভেন ক্যান্সারের চেয়েও কিন্তু এটা অনেক বেশি কঠিন। ইয়াং পেশেন্টদের যদি কোনো কারণে এন্ডোমেট্রিওসিস সার্জারি আমরা ইউজুয়ালি আমরা চাই যে এটা না করতে, অ্যাভয়েড করতে চাই, তখনও যদি আমরা করি ইয়াংদেরকে, তখনও কিন্তু ওর অনেক রকম মেথড আছে কীভাবে করতে হবে, কীভাবে করলে পরে ওর যেটা প্রফেসর রাশেদা খাতুন বলছে ওভারিয়ান রিজার্ভটা অনেক বেশি ভালো থাকবে, সেটা দেখতে হবে। আবার যদি এল্ডারলি পেশেন্ট, যাদের নাকি আমরা মনে করি সব কিছু ফেলে দিলে ভালো হয়ে যাবে, তাদের সার্জারি করতে যাওয়া কিন্তু খুবই কঠিন। কারণ তাদের দেখা যায় যে বেশিরভাগ সময় এমনভাবে এতদিন পরে ওদের এমনভাবে গাট অ্যান্ড ইউরেটারের কোর্স এত উল্টে থাকে যে চিন্তার বাইরে যে কোন জায়গায় ইউরেটার কোথায় এসে রয়েছে, মানে ভাবাই যায় না যে এইখানে ইউরেটারটা থাকতে পারে, কাজে অনেক ইনজুরি হয়। এগুলো যেন খুব ট্রেন্ড পার্সোনাল লাগে। এবং আমার মনে হয় যে আমরা যে সার্জারি করি এটা কিন্তু দুই রকমের সার্জারি, একটা হলো ল্যাপ্রোস্কোপিক সার্জারি আর একটা হচ্ছে ল্যাপ্রোটমি করে সার্জারি। এবং আমি বলবো যে ল্যাপ্রোস্কোপিক সার্জারি এটা একটা আধুনিক পদ্ধতি। আসলে এই ল্যাপ্রোস্কোপিক সার্জারি অনেক সার্জারিকে রিপ্লেস করে দিচ্ছে। এখন কিন্তু ল্যাপ্রোটমি করে যেটা পেট কেটে, সেটা কিন্তু খুব কমই করা হয়। কিন্তু এন্ডোমেট্রিওসিসে আমাদের মতো এই বাংলাদেশের জন্য এই ল্যাপ্রোস্কোপিক সার্জারি এন্ডোমেট্রিওসিসের জন্য কতটুকু সুবিধা কি অসুবিধা সেটা আমি বলতে চাই। এই কারণে যে প্রথমত এই ল্যাপ্রোস্কোপিক সার্জারিটা একটু এক্সপেন্সিভ, দ্বিতীয়ত এটা যেসব জায়গায় সব জায়গায় আমাদের নাই, তৃতীয়ত হলো আমরা যেসব জায়গা থেকে আমাদের গাইনোকোলজিস্টের ট্রেনিং নেয়, যেমন মেডিকেল কলেজগুলিতেই বলি, সেখানেও কিন্তু গাইনি ডিপার্টমেন্টের ল্যাপ্রোস্কোপি কম হয়, কাজেই আমাদের ট্রেন্ড পার্সোনাল অনেক কম। সাধারণত আমাদের এই ট্রেনিংগুলো আমাদের দেখা যায় বেশিরভাগ সময় আমাদের পাস করার পরে আমরা যখন পোস্ট গ্রাজুয়েট করা
করা হয়ে যায়, তারপরে আমরা এই ট্রেনিংয়ে যাই, ডিফারেন্ট জায়গাতে নিজের উদ্যোগে ট্রেনিংটা নেওয়া হয়, সেইভাবেই ট্রেনিংটা হয়। কিন্তু অ্যাজ এ হোল যেমন নর্মাল হিস্টেক্টমি, সিজারিয়ান সেকশন এগুলো কিন্তু সবাই রুটিনলি শিখে যাচ্ছে, কিন্তু ল্যাপ্রোস্কোপি সার্জারি সেভাবে শিখছে না, শিখতে পারছে না, কারণ এটা অনেক ডিফিকাল্ট সার্জারি এবং এত অ্যাভেলেবলও না সব জায়গায়, যে এত সুন্দরভাবে সব জায়গায় সব মেডিকেল কলেজে আছে সেটা না। কিন্তু যারা করবে তাদের নিজ উদ্যোগেই ট্রেনিংটা ভালো করে নিয়ে নেওয়া উচিত এবং দেখা উচিত যে কীভাবে করলে পারে। মেথড আছে, সব কিছুরই তো আছে, যে আমরা ইভেন এই যেটা বললেন প্রফেসর রাশেদা, যে আমরা যদি শুধু ইউটেরাস আর ওভারে ফেলে দিই তাইলে যে সবসময় ভালো হয়ে যায় তা না। অনেক স্পটস থাকে যেগুলো নাকি আমাদের ফেলতে হয়, সেগুলি ফেলতে হলে পরে আমাদের গাটের ইনজুরি হতে পারে, ব্লাডার ইনজুরি হতে পারে, ইউরেটার ইনজুরি হতে পারে, আমাদের সেগুলোরও ট্রিটমেন্ট একসাথে শিখে নিয়ে তারপরে আমাদের এই সার্জারিটা করা উচিত। এবং এই কারণে বলা হয় সেফ সার্জারি। সেফ সার্জারি বলতে আমি মনে করি প্রত্যেক গাইনোকোলজিস্ট নিজের জানা উচিত যে সে সেফ সার্জন কিনা। আমার বলতে হবে না যে সে সেফ সার্জন কিনা, তার নিজেরটাই নিজের অনুধাবন করতে হবে যে হ্যাঁ আমি এইটার জন্য একদম সেফ সার্জন। তাদেরও কিন্তু এটা শুধু রেফার করে রেখে দিলে হবে না, তাদের নিজেদেরও শেখা উচিত, নাহলে আমাদের এত রোগী আমরা কয়েকজন করে এটা কোনো দিনই কেউ শেষ করতে পারবে না। এটা আমি মনে করি যে এন্ডোস্কোপি ল্যাপ্রোস্কোপিক্যালি করা তো খুবই ভালো, যারা খুব ভালো ল্যাপ্রোস্কোপিক সার্জন তারা করবে, ইয়াং পেশেন্টদের জন্য ল্যাপ্রোস্কোপিক সার্জারি ভালো। অধ্যাপক মোসাররত সুলতানা, আপনার কাছে আমার প্রশ্ন, ঢাকা মেডিকেল আছেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে, অবসকাইনি ডিপার্টমেন্টের, এবং ভাইস প্রিন্সিপাল হিসেবে আছেন। পেশেন্ট সেন্টার্ড কেয়ার বা অ্যাপ্রোচটা আমাদের চিকিৎসা ব্যবস্থায় আনতে পারি কিনা, বর্তমান প্রেক্ষাপটে আমাদের কোনো বাধা আছে কিনা এবং সেই বাধা অতিক্রম করার উপায় কি? এন্ডোমেট্রোসিস তো আসলে একটা দীর্ঘসূত্রিতা অসুস্থতা, কারণ হচ্ছে কি এটা একদিনে ভালো হয়ে যাবে না, বা এটা ক্রনিক একটা ডিজিজ। তো এই ধরনের চিকিৎসা ব্যবস্থাগুলো আসলে ক্লিনিক্সের মাধ্যমে যদি আমরা করতে পারি। ঢাকা মেডিকেল কলেজে আমাদের হিউজ পেশেন্ট লোড এবং অনেক পেশেন্টের এখানে আসা যাওয়া হচ্ছে সবসময়, কিন্তু এই পেশেন্টগুলো তো আসলে একটা আমব্রেলার নিচে যে সব ধরনের চিকিৎসা এক জায়গায় যে যদি পেতে পারে, আমার মনে হয় যে সেটা সবচেয়ে উপকারী। কিন্তু আমরা এখনও সেই ব্যবস্থা করতে পারিনি আনফর্চুনেটলি ঢাকা মেডিকেল কলেজে। তো আমার ইচ্ছা আছে যে আমরা সামনে এন্ডোমেট্রিওসিস ক্লিনিক একটা করতে চাই, কেন এখানে আমাদের কিন্তু অ্যাডোলেসেন্ট পেশেন্টের সংখ্যাও এখন অনেক, এবং এই পেশেন্টগুলো এসে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে থাকে এবং স্ক্যাটার্ড ওয়েতে। এদের তো শুধু চিকিৎসা বা ওষুধ দিয়ে চিকিৎসা, ড্রাগ ম্যানেজমেন্ট দিলে হবে না, এদের সাথে এদের মানসিক সাপোর্ট, মেন্টাল সাপোর্ট সেন্টার দরকার এদের জন্য। এবং এদের অনেক সময় ইয়াং থাকে, এদের প্যারেন্টসদেরকেও কাউন্সিলিং সেন্টার থাকা দরকার। আমাদের ডাক্তারদেরও সেই, আমার মনে হয় যে জনবলও আমাদের তৈরি করা প্রয়োজন এই ধরনের, যারা মানে এফেক্টিভ কাউন্সিলিং এই পেশেন্টগুলোর জন্য খুবই প্রয়োজন। এবং তাদেরকে আমার মনে হয় যে একটা সেন্টারে যদি আমরা সব ধরনের ডিসিপ্লিন, যা লাইক সাইকিয়াট্রিক বা সাইকোলজিক্যাল সাপোর্ট সেন্টার, এবং এখানে চিকিৎসা, টেস্ট, এখানে তো পেইন ম্যানেজমেন্ট ক্লিনিকেরও কিন্তু অনেক বড় রোল আছে আমি জানি যে এন্ডোমেট্রোসিসে। তো এই পেইন ম্যানেজমেন্ট ক্লিনিক যদি আমরা এখানে একই জায়গার মধ্যে মাল্টিডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচের মাধ্যমে করতে পারি, এটা খুবই ভালো। তো আমাদের একটা পরিকল্পনা আছে সামনে এরকম এন্ডোমেট্রোসিস ক্লিনিক করে আমরা সপ্তাহে যদি 2 দিন বা 3 দিন করে এই পেশেন্টগুলোকে সার্ভিস দিতে পারি, ইট উইল বি এ গ্রেট হেল্প। এবং আমার মনে হয় যেটা আরেকটা, যে এই পেশেন্টগুলা আমরা বিভিন্ন দিকে বিভিন্ন জায়গা থেকে আসে, অনেক কমপ্লিকেটেড হয়ে আসে, টেস্টের ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। এবং আমাদের তো আসলে জনগোষ্ঠীর বিশাল একটা অংশ মার্জিনালাইজড, এবং এরা যে এই দামি টেস্টগুলো সবসময় করতে পারে না, সেই টেস্টের ব্যবস্থাগুলো আমাদের এখানে তো আছে, যে টেস্টগুলো প্রয়োজন সেগুলা, মানে রুগী তো বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, সেই জন্য এক জায়গায় যদি থাকে আমার মনে হয় যে, এবং লিফলেট, বিভিন্ন ধরনের কাউন্সিলিং সেশনও আমরা করতে পারি একসাথে, যেমন প্যারেন্ট সেশন হতে পারে, অ্যাডোলেসেন্টদের জন্য আলাদা, অ্যাডোলেসেন্ট গ্রুপের জন্য আলাদা সেশন হতে পারে আমাদের। তো এই ধরনের পরিকল্পনা করে আমার মনে হয় যে একটা প্রোটোকলের মতো তৈরি করা উচিত আমাদের সোসাইটি থেকে। আমরা চেষ্টা করব এরকম একটা প্রোটোকল তৈরি করে আমরা এই পেশেন্টগুলোকে সার্ভিস দেওয়ার জন্য। এবং আমার যেটা মনে হয় যে সামনের দিনগুলোতে আমরা আরও বেশি হয়তো এই সমস্ত হসপিটালগুলোতেই, সরকারি বেসরকারি সবখানেই এই ক্লিনিক সিস্টেমটা করা উচিত, যাতে একই আমব্রেলার নিচে এসে সব ধরনের সাপোর্টগুলো নিয়ে যেতে পারে। প্রফেসর শামসাদ জাহানের কাছে প্রশ্ন, এন্ডোমেট্রিওসিস সার্জারি একটা জটিল সার্জারি, আমরা সবাই জানি। ল্যাপ্রোস্কোপিক সার্জারি গোল্ড স্ট্যান্ডার্ড। আপনি গাইনোকোলজিক্যাল এন্ডোস্কোপিক সার্জন। আমাদের দেশে গাইনোকোলজিক্যাল এন্ডোস্কোপিক সার্জন সংখ্যা বেশি নয়, প্রাইভেট এবং সরকারি, এই 2 জায়গায় এই সংকট উত্তরণের আমাদের উপায় কি কি? সোসাইটির সেক্রেটারি হিসাবে আপনাদের পরিকল্পনায় এই বিষয়গুলো আছে কিনা, বা কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন?
আমরা সাধারণত ডিফারেন্ট মেডিকেল কলেজগুলোতে বা হসপিটালগুলোতে আমরা ওয়ার্কশপ করছি, ট্রেনিং করছি। এখন ল্যাপারোস্কোপিক সার্জারির যেহেতু সুবিধা যে ছোট পোর্ট করে অতি অল্প সময়ে চলে যেতে পারে পেশেন্ট, কসমেটিক পারপাস, যা আনম্যারিড বাচ্চাদের যে ইয়েটা হয়, এন্ডোমেট্রিওসিস হয়, সেগুলার ওয়াইড ফিল্ড অফ ভিশন পেটের ভিতরে ঢোকার পরে আনাচে কানাচে প্রত্যেকটা ম্যাগনিফাইড ভিউ দেখিয়ে আমরা যে এন্ডোমেট্রিওসিসগুলো ডায়াগনোসিস করতে পারি এবং তার চিকিৎসা করতে পারি ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে। এখন আরও মডার্ন ইয়ে যুক্ত হয়েছে, আমাদের দেশে রোবট এসেছে, আর রোবটের মধ্যে আশা করি আরও অনেক সূক্ষ্মভাবে প্রিসাইসলি আমরা এন্ডোমেট্রিওসিসের চিকিৎসা দিতে পারবো। কিন্তু এখন আমাদের যে ম্যান পাওয়ার তৈরির জন্য আমরা ওজিএসবি হাসপাতাল এবং বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে যে ওয়ার্কশপগুলো করছি, ডিফারেন্ট ডিস্ট্রিক্ট থেকে যে আমাদের পোস্ট গ্রাজুয়েট ডাক্তাররা আসছেন, করা হচ্ছে, ট্রেনিং হচ্ছে, কিছু তৈরি হয়েছে, আরও দরকার, ওয়াইড রেঞ্জে দরকার, কারণ প্রতিটা পেশেন্টকে, যে ডিস্ট্রিক্টের পেশেন্টকে এক জায়গায় আমাদের ঢাকা সিটিতে চিকিৎসা দেওয়া সম্ভব না। সেই জন্য আমার মনে হয় ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে যদি আমরা ট্রেন ডাক্তার এবং এন্ডোমেট্রিওসিস সেন্টার করি, সেই জন্য ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে গভর্নমেন্টের মাধ্যমে আমরা যদি প্রতিটা ডিস্ট্রিক্ট হসপিটালে যদি ইনস্ট্রুমেন্টগুলো প্রোভাইড করতে পারি এবং ওখানে একটা একটা করে সেন্টার করতে পারি, দক্ষ চিকিৎসক নিয়ে আমরা যদি ওই সেন্টারগুলো চালু করতে পারি, আমার মনে হয় ওই ডিস্ট্রিক্টের আশেপাশে যারা আছেন তারা উপকৃত হবেন। আরেকটা জিনিস করতে হবে যে যখনই এন্ডোমেট্রিওসিস পাওয়া হচ্ছে, যেই ডাক্তাররা যে ট্রেন না, যে করে ফেলছেন বা শেখার জন্য করছেন, এগুলো আমাদেরকে একটু দেখতে হবে, খেয়াল রাখতে হবে। আর আমরা যেখানে ইনস্ট্রুমেন্টের অপ্রতুলতা যেখানে নাই, স্ক্যান্টি, সেখানে আমরা দেওয়ার ব্যবস্থা করতে পারি এবং ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি। আর আমার সোসাইটি থেকে যে সবাই যে ঢাকা শহরে এসে ছুটি নিয়ে বা ফ্যামিলি ফেলে যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে যে ট্রেনিং নিতে পারবে, সবার পক্ষে সম্ভব হয় না। গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ ল্যাপারোস্কোপিক সোসাইটির মাধ্যমে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে গিয়ে আমরা ট্রেন আপ করার চেষ্টা করছি। যদি ওখানে ট্রেনিং প্রাপ্ত হয়, দক্ষ ডাক্তার তৈরি হয়ে যায়, আমাদের মনে হয় আমাদের আর সমস্যা হবে না, লোড কমে যাবে। এবং আর্লি ডায়াগনোসিস এবং যদি আগে থেকেই যদি দক্ষ ডাক্তার দিয়ে যদি এন্ডোমেট্রিওসিসটা চিকিৎসা করা হয়, তাহলে আমার মনে হয় যে অনেকটা সমস্যার সমাধান হবে। শুধুমাত্র গাইনোকোলজিস্টের চিকিৎসার যে সুপারফিশিয়াল এবং ডিপ এন্ডোমেট্রিওসিস আছে, সেটা ডিপ এন্ডোমেট্রিওসিস যদি হয়ে থাকে, গাট ইনভলভ হয়ে থাকে, ইউরোলজিক্যাল কনসালটেশনের দরকার পড়তে পারে। সেই জন্য মাল্টি ডিসিপ্লিনারি দক্ষ চিকিৎসকদের নিয়ে আমরা যদি একটা কমিটি করতে পারি, সেন্ট্রালি থাকবে, এবং তারা যেখানেই যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে যদি না থাকে, তাহলে আমরা কিন্তু ওখানে গিয়ে গিয়ে মাসে 2 মাসে 3 মাসে একবার গিয়ে অন্তত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে পারি, এবং এগুলো আমাদের সোসাইটির প্ল্যানে আছে। প্রফেসর শাকিলা ইশরাতের কাছে যাচ্ছি। আপনি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আরইআই এবং ইনফার্টিলিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসাবে আছেন। বন্ধাত্ব আপনারা জানেন, আপনারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন। বন্ধাত্ব এন্ডোমেট্রিওসিস রোগীর একটি কঠিন সমস্যা, এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আইভিএফ একটা যৌক্তিক চিকিৎসা পদ্ধতি। বিএমএতে এই ফেসিলিটি আপনাদের ডিপার্টমেন্টে এই আইভিএফ শুরু হয়েছিল আমরা জানি, এবং এখনও হচ্ছে। আমাদের দেশের রোগীরা এই সেবাটা আপনাদের বিএমও থেকে পাচ্ছে কিনা? বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে কিছু প্রতিবন্ধকতা তো আছেই, যেহেতু আইভিএফ প্রোগ্রামটা এখনও অত চালু না। কারণটা হচ্ছে আমরা পেশেন্ট পাই না, আর্থিক অসামর্থ্যের কারণে কেউ করতে চায় না। তো ইদানিং আমরা চেষ্টা করছি যাতে খরচটা কমিয়ে আনা যায়। যারা আইভিএফ করতে পারছে না তাদেরকে আমরা এখন কিভাবে যাচ্ছি, তো যাদের পেইন আছে, যাদের বড় এন্ডোমেট্রিওটিক সিস্ট আছে, তাদেরকে আমরা সার্জারির কথা বলছি। তার আগে তাদেরকে কাউন্সেলিং করে নিচ্ছে যে তাদের এন্ডোমেট্রিওসিস সার্জারির জন্য তাদের পুরোপুরি ডিজিজ নাও সারতে পারে, তাদের ডিম্বাশয়ের ক্ষমতা কমে যেতে পারে, আবার রিকারেন্স হতে পারে। তো এইসব বলার পরে, সার্জারি করার পরে আমরা এন্ডোমেট্রিওসিস ফার্টিলিটি ইন্ডেক্সটা করছি। ইন্ডেক্সটা করার পরে আমরা তাদের কাউন্সেলিং করে বলে দিচ্ছি, ডিসচার্জ পেপারে আমরা লিখে দিচ্ছি যে নেক্সট 6 মান্থে তোমার আইভিএফ ছাড়া প্রেগনেন্সির চান্স এরকম। এখন তারপরে ওরা আমরা চেষ্টা করি যাতে ওরা আবার আমাদের কাছে ফিরে আসে। ফোনে আমাদের যোগাযোগ থাকে, ফোন করে তারা কি করছে না করছে এটা আমরা
খোঁজ নেই তাদের। আমাদের এখানে গত 7-8 বছরে কিছু মেডিকেল ম্যানেজমেন্ট অফ এন্ডোমেট্রিওসিসের উপর বেশ কিছু রিসার্চ হয়েছে। তার মধ্যে মেডিকেল ম্যানেজমেন্ট অফ এন্ডোমেট্রিওসিস কিন্তু ইনফার্টিলিটি পেশেন্টদের জন্য না, কিন্তু তারপরও আমরা অনেকগুলো রিসার্চ করেছি। তো তার মধ্যে কিছু ড্রাগ নিয়ে করেছি যারা ব্যথা কমাচ্ছে, তারপরে সিস্টের সাইজ কমাচ্ছে, কিন্তু ওভুলেশন সেপারেশন করছে। কিছু কিছু ড্রাগ নিয়ে আমরা অনেকগুলো ড্রাগ নিয়ে রিসার্চ করেছি যারা ব্যথা কমাচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেশন করে, সিস্টের সাইজ তেমন কমাচ্ছে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তার ওভুলেশন প্রিভেন্ট করছে না, প্রেগনেন্সি করছে। সবই আরসিটি যেগুলো আমাদের করা হয়েছে। যে সোনোগ্রামে একটা চকলেট সিস্ট আসার পরে তাদেরকে আমরা ড্রাগ দিয়েছি, 3 মাস পরে ফলো আপ করেছি যে সিস্টের সাইজ কমছে কিনা, পেইন কমছে কিনা। যদি সিমটোম্যাটিক ইমপ্রুভমেন্ট হয়, সোনোগ্রামে ইমপ্রুভমেন্ট হয়, তাহলে আমাদের একটা মোটামুটি আইডিয়া যে এটা এন্ডোমেট্রিওসিস। আদারওয়াইজ আমরা সার্জারিতে নিয়ে গেছি। 6 মাসও চিকিৎসা দিয়েছি কারো কাছে, যেখানে রেজাল্ট যেটা এসছে যে প্রেগনেন্সি রেট 0 থেকে 21% 3 মান্থ, আবার যদি 6 মান্থে গেছি তখন হয়তো দেখা গেছে 30%-এর বেশিও কিছু এসছে। আমাদের একটা প্রজেক্ট ছিল যে নন সার্জিক্যাল ভার্সাস সার্জিক্যাল ইন্টারভেনশন ইন ইনফার্টাইল পেশেন্ট উইথ এন্ডোমেট্রিওসিস, পেশেন্ট প্রেফারেন্স ট্রায়াল। তো এইতে আমরা যেটা করেছি যে কাপলদের সাথে প্রথমে কাউন্সেলিং করেছি, তাদের সার্জারি এবং মেডিকেল ম্যানেজমেন্ট দুটারই প্রস অ্যান্ড কনস ডিসকাস করে তাদেরকে চুজ করতে বলেছি যে আপনারা কোন ট্রিটমেন্টটা আপনারা চান। তো সেই হিসেবে আমাদের সার্জারির পরে 6 মাস অথবা মেডিকেল ট্রিটমেন্ট 3 থেকে 6 মাস দেওয়ার পরে আবার আমরা 6 মাস ফলো আপ করে দেখেছি। দেখা যাচ্ছে যে 90% কাপলই তারা মেডিকেল ম্যানেজমেন্ট প্রেফার করেছে, এবং তাদের প্রেগনেন্সি রেট সেক্ষেত্রেও 14%-এর মতো। মোটামুটি যেটা বলতে চাই যে আমাদের এখানে ডায়াগনোসিসের পরে আমাদের ট্রিটমেন্টে যেটা আমাদের এমফেসাইজ করি যে পেশেন্টকে কাউন্সেলিংয়ের সময় দিই আমরা অনেক, যে যারা তারা নিজেদের ডিজিজটা সম্পর্কে বুঝতে পারে, নিজেদের কন্ডিশন সম্বন্ধে বুঝতে পারে, নিজেরাই ডিসিশন নিতে পারে, whether they will go for একটা পর্যায়ে আছে, whether they will go for fertility treatment or just only symptom relief। হ্যাঁ, তাদেরকে আমরা ডিসিশন নিতে সেক্ষেত্রে আমরা হেল্প করি। ডক্টর নূর মোহাম্মদ গিয়াসউদ্দিন, আপনি ঢাকা মেডিকেলের সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে আছেন। জব এবং একাডেমিক কাজেও কিন্তু আমাদের এই নারীরা পিছিয়ে পড়ে। এই সব কিছু মিলেই তাদের মধ্যে একটা হতাশা তৈরি হয়, বিষণ্ণতা বাড়ে। একজন সাইকিয়াট্রিক হিসাবে এই বিষয়ে আপনার পরামর্শ কি, এবং কিভাবে এই রোগীদেরকে চিকিৎসা সেবা দেয়া যায় বা নিশ্চিত করা যায়? একটা মানুষ যেহেতু প্রায় 10% মহিলার এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে, এবং পুরো পপুলেশনের সাপেক্ষে যদি আমরা চিন্তা করি তাহলে এটা একটা বিশাল বিষয়, এবং তাদের মধ্যে এই ডিপ্রেশন বা বিভিন্ন মানসিক স্বাস্থ্যসেবা হওয়ার সম্ভাবনা সাধারণ পপুলেশনের থেকে দ্বিগুণেরও বেশি। সেই জন্য এটা একটা সিগনিফিক্যান্ট বার্ডেন আমাদের জন্য, এবং তাদের জন্য সেই জন্য যেহেতু সিগনিফিক্যান্ট বার্ডেন, সেই জন্য তাদের কিউরেটিভ অ্যাপ্রোচের সাথে সাথে প্রিভেন্টিভ অ্যাপ্রোচও আমাদের নিতে হবে। কারণ একটা সিগনিফিক্যান্ট বার্ডেন হয়ে গেলে শুধু তাদের জন্য কিউরেটিভ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটা দুরূহ হয়ে পড়ে। শুধু ডিপ্রেশন এবং অ্যাংজাইটি না, এর সাথে সাথে তাদের এই ধরনের ক্লায়েন্টদের মধ্যে ইটিং ডিসঅর্ডার এবং বাইপোলার মুড ডিসঅর্ডার, এর সাথে সাথে সেক্সুয়াল ডিসফাংশন এবং বডি ইমেজ নিয়ে ডিস্টারবেন্স, হাই লেভেলস অফ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি এবং ওভারঅল স্টিগমা কাজ করে। আমরা যখন ট্রিটমেন্ট করতে যাব তখন এই সবগুলো বিষয়কেই আমাদের মাথায় রাখতে হবে, এবং আমরা দুইটাভাবে চিকিৎসা করতে পারি। একটা হচ্ছে সার্বিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা আমাদের নলেজ ট্রান্সফারের মাধ্যমে, সবাইকে জানানোর মাধ্যমে সমাজে এই বিষয়ে স্টিগমাটা কমানোর চেষ্টা করতে পারি। কারণ আমরা এই রোগটা প্রকাশ করতে, বলতে এবং আলোচনা করতে যতদিন মানে সংকোচ বোধ করব, তখন কিন্তু আমরা এই রোগের চিকিৎসা থেকে তত বেশি দূরে সরে যাব। তো সেই জন্য আমরা সাইকিয়াট্রি পার্সপেক্টিভে তার যেই ডায়াগনোজেবল সাইকিয়াট্রিক কন্ডিশনগুলো থাকে, যেমন হচ্ছে যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলোর আমাদের যে বিধিবদ্ধ চিকিৎসা আছে সেগুলো দিব, এবং শুধু চিকিৎসা না, এর সাথে সাথে কিছু সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের জন্য আমাদের যেই কলিগসরা আছে
সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দেয় তাদের কাছে আমরা রেফার করব এবং প্রয়োজনে আমাদের ট্রেনি সাইকোলজিস্টরা আছে, আমরা তাদেরকে এই বিষয়ে দক্ষ করে তুলব ইনশাল্লাহ, এবং তারা যাতে ভবিষ্যতে এই ধরনের ক্লায়েন্টদের চিকিৎসা দেওয়ার দক্ষতা অর্জন করে, এবং তাহলে আমরা দেখা যাবে যে ধীরে ধীরে এই সেবাটা শুরু করলে পুরো বাংলাদেশেই আমরা এন্ডোমেট্রিওসিস রোগের জন্য সাইকিয়াট্রির স্বাস্থ্যসেবা, যেটা ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং অন্যান্য রোগ, এর সাথে সাথে তাদের যে সাইকোলজিক্যাল বা মানসিক সাপোর্ট সেটা দিতে পারবো। আমি প্রফেসর মুনির হোসেনের কাছে যাচ্ছি। বহির্বিভাগে এন্ডোমেট্রিওসিস ক্লিনিক প্রতিষ্ঠা করা, এন্ডোমেট্রিওসিস সার্ভিস কেয়ার সার্ভিস প্রতিষ্ঠা করার একটা পদক্ষেপ। আবার ইনডোরে অর্থাৎ আন্তঃবিভাগে বা ইনডোরে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ এন্ডোমেট্রিওসিস রোগীদের জন্য চিকিৎসার জন্য বা একটা স্ট্যান্ডার্ড কেয়ার নিশ্চিত করার জন্য আমাদের এই টিম তৈরি করা দরকার। সার্জারি ডিপার্টমেন্ট এবং আমাদের বিএমওতে যে গাইনি ডিপার্টমেন্ট, আমরা মিলে আপনারা এরকম একটা টিম অ্যাপ্রোচ বা একটা টিম তৈরি করে একটা স্ট্যান্ডার্ড কেয়ার আপনারা কেয়ার সার্ভিস আপনারা এস্টাবলিশ করতে পারেন কিনা বিএমওতে। Endometriosis is a systemic disease. Surgical indication of endometriosis it should be decided by gynecologists. যে তারা বোর্ড করে এটা লং টাইম ডিজিজ, তার কখন সার্জারি লাগবে, সেই সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে গেলে যে কোনো কোলোরেক্টাল সার্জন, জেনারেল সার্জন আর ইউরোলজিস্ট লাগবে কিনা সেটা একটা কথা। তা আমরা যদি টোটাল ট্রিটমেন্ট অফ এন্ডোমেট্রিওসিস করতে যাই, সেটা ডায়াগনোসিস পরে কখন সার্জারি লাগবে, এখানে আলোচনায় ফুটে উঠেছে যে এমডিটি অবশ্যই লাগবে, যে মাল্টিডিসিপ্লিনারি টিম। যে আমরা বলছি যে এন্ডোমেট্রিওসিস ক্যান্সার না, বাট এর ভয়াবহতা ক্যান্সারের বেশি। তো ক্যান্সারের ট্রিটমেন্ট যখন করতে হয় আমরা রেডিক্যাল সার্জারি করি, যদি ক্যান্সারের রেডিক্যাল সার্জারি করতে গেলে অনেক ভাইটাল স্ট্রাকচার আমরা রিমুভ করতে হয় যেহেতু ক্যান্সার ট্রিটমেন্ট করার জন্য। বাট এন্ডোমেট্রিওসিস কিন্তু ক্যান্সার না, বা তার ভয়াবহতা ক্যান্সার চেয়ে বেশি। তো যদি রেডিক্যাল ট্রিটমেন্ট করতে হয় তো দেখা যায় যে জেনিটাল অর্গান ফেলা ছাড়াও এক্সট্রা জেনিটাল যে সারাউন্ডিং যে ইউরোলজিক্যাল ব্লাডার, ইউরেটার অর রেকটাম, কোলন, স্মল গার্ড ইনভলভ থাকে, তাকে স্যাক্রিফাইস করতে হয়। তাহলে এরকম একটা কমপ্লিকেটেড ইন্ডিকেটেড পেশেন্ট অপারেশন করতে হলে একটা টিম সেট আপ করতে হবে। তো ম্যাডাম আমাকে যে বলেছে যে আমি বিএমওতে আসি, যেটা হলো যে একটা হলো যে আউটডোরে যদি আমরা এন্ডোমেট্রিওসিস ক্লিনিক করি, এন্ডোমেট্রিওসিস ক্লিনিকে বিএমওতে অবশ্যই আসে, সেখানে পেশেন্টগুলি রেজিস্ট্রি করবে, আসবে, এসে যেসব পেশেন্টগুলি কমপ্লিকেটেড এন্ডোমেট্রিওসিস নিড সার্জিক্যাল ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট যে বোর্ড হবে, সেই বোর্ডের মধ্যে অবশ্যই বোর্ডে কে কে মেম্বার থাকবে। যে বোর্ডের মধ্যে গাইনোকোলজিস্ট অবশ্যই থাকবে, একজন ল্যাপারোস্কোপি সার্জন, সে গাইনোকোলজিস্ট ল্যাপারোস্কোপি সার্জন, এবং যারা ল্যাপারোস্কোপি সার্জন আউটসাইড গাইনোকোলজি মিনস জেনারেল সার্জন, কোলোরেক্টাল সার্জন অর ইউরোলজিস্ট। যেমন ল্যাপারোস্কোপি ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। এটার কারণ হলো যে কি হোল সার্জারি, স্কার থাকবে না, লেস পেন হবে, অ্যানাটমিক্যাল ডিস্ট্রাকশন কম হবে, পেশেন্টের কমপ্লায়েন্স ভালো হবে, এবং সাবসিকুয়েন্ট ওন রিলেটেড কমপ্লিকেশন কম হবে। সেই জন্য ল্যাপারোস্কোপি একজনকে সিলেক্ট করতে হবে। তো আমাদের বোর্ড করতে হবে, যে বোর্ড আউটডোরে মাঝামাঝি বসে আমরা যে পেশেন্টগুলি আউটডোরে লিস্ট করে কোন পেশেন্টগুলি সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগবে, সেই বোর্ডে আগেই ঠিক করা থাকবে যে কে থাকবে, সেটা আউটডোরে সেই পেশেন্টগুলি অ্যাডমিশন হবে। আর ইনডোরে একটা সেরকম বোর্ড থাকবে, সেই বোর্ডের মধ্যে গাইনোকোলজিস্ট থাকবে, গাইনোকোলজিস্টের সাথে যে ল্যাপারোস্কোপি এক্সপার্ট সে থাকবে, আর একজন জেনারেল সার্জন অর কোলোরেক্টাল সার্জন যে ল্যাপারোস্কোপি এক্সপার্ট সে থাকবে। তাহলে আমরা একটা ইলেকটিভ কেস সুবিধা মতো সবাই মিলে আগে বোর্ড করে প্রি অপারেটিভলি বসে ঠিক করে তারপরে করতে হবে। যদি ইমার্জেন্সি সিচুয়েশনে যদি আমরা কোনো এন্ডোমেট্রিওসিস ট্রিটমেন্ট করতে হয় তখনই প্রবলেম হয়। তো ইমার্জেন্সি সার্জিক্যাল ম্যানেজমেন্ট এন্ডোমেট্রিওসিস একটু ডিফিকাল্ট হয়, তখন টিম সেট আপ থাকে না, ইনফর্ম করা হয় না, তখন ডিফিকাল্টি হয়। তো মনে হয় যে ইমার্জেন্সি সার্জারি অফ এন্ডোমেট্রিওসিস খুব কম, আমরা ল্যাপারোস্কোপি প্রথমেই করব। এখন থ্রু আউট দ্য ওয়ার্ল্ডে দিস ইজ এরা অফ দ্য মিনিমাল ইনভেসিভ সার্জারি। এখানে ল্যাপারোস্কোপি আছে, রোবোটিক সার্জারি আছে। এই রোবোটিক সার্জারি, ল্যাপারোস্কোপি, মিনিমাল এক্সেস সার্জারি, এর রোল অনেক কিছু। তাহলে আগে ইনফর্ম করে রাখতে হবে, কারণ পাওয়া যাবে না। আমরা হোল বাংলাদেশে আমরা চেষ্টা করব যে যারা আমাদের সার্জন আছে সার্জিক্যাল ফ্যাকাল্টিতে, গাইনোকোলজিস্ট, ইউরোলজিস্ট, জেনারেল সার্জন, কোলোরেক্টাল,
সবাই যেন ল্যাপারোস্কোপিক বেসিক ট্রেনিং করে সাবসিকুয়েন্টলি অ্যাডভান্স ট্রেনিং করতে পারে। তো ল্যাপারোস্কোপিক ট্রেনিং করার জন্য কিছু ইম্পর্টেন্ট টিপস যেটা হলো যে সবাই একটা বেসিক ল্যাপারোস্কোপি ট্রেনিং করতে হবে। সেটা শর্ট কোর্স আমাদের দেশে সবসময় অ্যাভেলেবেল। আর অ্যাডভান্স যেটা করতে পারবে যে অ্যাডভান্স ল্যাপারোস্কোপি সার্জন, সে গাইনোকোলজিস্ট হোক আর জেনারেল সার্জন হোক, অ্যাডভান্স ল্যাপারোস্কোপি সার্জন সে যে ডিসিপ্লিন হোক না, সে টোটাল প্রসিডিউর ল্যাপারোস্কোপি ক্যান বি ডান। সে এখানে আলোচনার বিষয় আসছে যে টোটাল ট্রিটমেন্ট অফ এন্ডোমেট্রিসিস, যে রিমুভ দ্য হোল ইউট্রাস, সালপিংস অ্যান্ড ওভারি, and sometimes in radical, the parametrium, endometrium, sometimes in radical lymphadenectomy and surrounding colon rectum. আর ডিপ পেনিট্রেটিং যেসব এন্ডোমেট্রিসিস সে পেশেন্টের যে কোলন ডিসেকশন লাগে সেগুলি হঠাৎ করে ইমার্জেন্সি ডাকাডাকি করলে পাওয়া যাবে না। সেই জন্য এমডিটি বিল্ড করতে হবে, এমডিটি রেগুলার মিটিং হতে হবে। আউটডোরে যদি আমরা যে পেশেন্টের সার্জিক্যাল ইন্ডিকেশন থাকবে আগেই ঠিক করতে হবে। আর যদি ইমার্জেন্সি কোনো ট্রিটমেন্ট হয় আমরা ল্যাপারোস্কোপি চেষ্টা করব, তার সাথে আগে ইনফর্ম করবো যে আমরা স্টার্ট করি, যদি লাগে আপনি অ্যাভেলেবেল হবেন। এন্ডোমেট্রিসিস একটা সিস্টেমিক ডিজিজ, সেই সব পেশেন্টের নিডস যে কম্প্রিহেনসিভ সার্জিক্যাল কেয়ার। তো তার জন্য আমাদের যে ল্যাপারোস্কোপি আর রোবোটিক আমাদের দেশে শুরু হবে আস্তে আস্তে। ল্যাপারোস্কোপি অ্যাভেলেবেল আছে, আমাদের ট্রেনিংয়ের শর্ট আছে, ইনএডুকেট না, এটা আস্তে আস্তে ওভারকাম করা যাবে। সেট আপটা সাস্টেনেবল করতে হবে। যে সরকারি হাসপাতালগুলি যে ল্যাপারোস্কোপি সেট আপ আছে, সেট আপটা শুরু হয়েছে, পরে দেখা যায় যে ইনস্ট্রুমেন্ট বা কোনো প্রবলেমে সেটা স্টার্ট করা যায় না। যে সাস্টেনেবল সেট আপটা থাকতে হবে। শুধু সার্জন থাকলে হবে না, হেলথ পার্সোনেল, ওখানে হেলথ টেকনিশিয়ান, এই মেশিন মেনটেন্যান্স সব কিছু মিলে একটা সাস্টেনেবল মিনিমাল অ্যাক্সেস সেট আপ থাকতে হবে। আর ওখানে ট্রেনিং করতে হবে। আর এমডিটি যেটা আসছে, এমডিটি যে পার্ট আছে এখানে, যে আমাদের সার্জন, গাইনোকোলজিস্ট প্লাস মেন্টাল হেলথের যে সাইকোলজিস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে সার্জারি করে আমাদের কিউর করতে হবে না, তাকে রেগুলার ফলো আপ করতে হবে। সেই ফলো আপগুলি বিভিন্ন পেশেন্ট সেন্টার, পেশেন্ট কাম টু আস, অথবা পেশেন্ট না আসলে আমরা ওভার টেলিফোন, ওভার কোশ্চেনার, ওভার মেইল এখন ইন্টারনেট করতে হবে। ওজিএসবির প্রেসিডেন্ট প্রফেসর ফিরোজা বেগম, বহির্বিভাগে অ্যান্ডো ক্লিনিক চালু রাখা বা চালু করা টার্সিয়ারি লেভেল হসপিটালগুলোতে, এবং ইনডোরে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থার এস্টাবলিশ করা, কিংবা একটা ডেডিকেটেড সেন্টার তৈরি করা, সব কিছুতেই কিন্তু ওজিএসবির সহযোগিতা অপরিহার্য। এন্ডোমেট্রিওসিস এটা শুধু একদিনের অসুখ না, এটা একটা লাইফ লং ডিজিজ। আমাদের সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথের যে ম্যানেজমেন্ট, এটা কিন্তু একটা মেয়ের রাইট। তো দেখা যাক আমাদের নতুন গভর্নমেন্ট এই রাইটটাকে কিভাবে তারা এটাকে নিয়ে যায়, সামনে এগিয়ে নিয়ে যায়। ওজিএসবি অবশ্যই ওমেন্স হেলথ, ওমেন্স রাইট নিয়ে সবসময় আমরা কথা বলি এবং আমরা সেইভাবে কিন্তু কাজ করি। আমরা কিন্তু কাজ করছি, যেটা বলা হচ্ছে যে এন্ডোমেট্রিওসিসের মেইন চিকিৎসা যেটা হচ্ছে, যখন ইনিশিয়ালি ডায়াগনোসিস হয় তখন কিন্তু মেডিকেল ম্যানেজমেন্ট। যখন এটা স্টেজ 3-4 ডিজিজে চলে যায় তখন আমরা বলি সার্জিক্যাল ট্রিটমেন্ট। তো সার্জিক্যাল ট্রিটমেন্টের জন্য যেটা আমার কলিগ যেটা বলছেন, যে সবাইকে একটু বেসিক সার্জারি, ল্যাপারোস্কোপিক সার্জারি এটা কিন্তু শেখা উচিত। যারা ল্যাপারোস্কোপিক সার্জারি না জানে তাদের আসলে এন্ডোমেট্রিওসিস ট্রিটমেন্ট দেওয়া তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে। এবং যখন আমরা অ্যাডভান্সড স্টেজ সার্জারি আমরা চিকিৎসা দেই, সেক্ষেত্রে কিন্তু সেখানে আমরা দেখি গাট ইনভলভমেন্ট থাকে অনেক বেশি, এবং গাট ইনজুরি হয়ে গেলে তখন কিন্তু আমাদের রুগীরাও এবং তার গার্জিয়ানরা কেউই কিন্তু সবাই কিন্তু ব্লেম করে ডাক্তারকে। এটা হিসাব করে আমাদের কাজ করা, আমাদের মাল্টিডিসিপ্লিনারি টিম ম্যানেজ করে আমাদের কাজ করা উচিত। আর যেটা আমি বলতে চাচ্ছি, যে কোশ্চেনটা আমাকে করা হয়েছে যে আসলে ওজিএসবি কী রোল প্লে করতে পারে। ওজিএসবি আমরা রেগুলার যেটা করছি, যেটা আমরা ল্যাপারোস্কোপিক সার্জারিতে, বেসিক ল্যাপারোস্কোপিক সার্জারিতে আমরা রেগুলার ট্রেনিং দিচ্ছি, প্রতি মাসেই অলমোস্ট আমরা দিচ্ছি, এবং এটা কিন্তু কন্টিনিউ করবে। আর সরকারের দিক থেকে যেটা আমরা বলবো, আমাদের প্রাইমারি কেয়ার সেন্টার বলেন, সেকেন্ডারি লেভেল বলেন, টার্সিয়ারি লেভেল, আমাদের কিন্তু ম্যান পাওয়ারের কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের সদিচ্ছার অভাব। তো সেই সদিচ্ছাটা যাতে আমরা প্রয়োগ করতে পারি সেইটা আমাদের চিন্তা করতে হবে, যে আমরা একটু সিনসিয়ার হই। প্রত্যেকটা রুগীকে যদি আমি মনে করি সে আমার ফ্যামিলি মেম্বার, আমি যদি তাকে সেইভাবে চিকিৎসা দিতে পারি, তাহলে কিন্তু এই দুর্ভোগগুলো রুগীদের হয় না। আমরা 5 মিনিট রুগী দেখার পরিবর্তে আমরা যদি 15 মিনিট একটা রুগী দেখি, তার সাথে কথা বলি, তার অসুখটা কিন্তু হিস্ট্রির থেকে আমরা 50% কেসে
ডায়াগনোসিস করে ফেলতে পারি। আমাদের কিন্তু অ্যাডভান্স টেস্ট যেটা আমরা বলছি এমআরআই, সিটি স্ক্যান বা এই ধরনের অ্যাডভান্স টেস্টের আমাদের কিন্তু কোনো দরকারই পড়ে না। শুধুমাত্র যারা আনম্যারিড তাদের বেলায় তো আসলে যদি সিস্ট যতক্ষণ না হয় ডায়াগনোসিস ডিফিকাল্ট হয়, সেক্ষেত্রে আমরা অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করতে পারি, যেহেতু এখানে ট্রান্সভেজানাল আল্ট্রাসাউন্ডের স্কোপ নাই। কিন্তু রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের একটা ওমেন যদি হয়, তার জন্য বেস্ট হচ্ছে একটা 3D আল্ট্রাসাউন্ড, ট্রান্সভেজাইনাল আল্ট্রাসাউন্ড। তাহলে আমার প্রথম শর্ত হচ্ছে আমাকে ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে, সেটার জন্য আমার সদিচ্ছা লাগবে। আমি সদিচ্ছা ছাড়া আমি রুগীকে যেনতেনভাবে দেখে গেলে কিন্তু এই রুগীটা আমি ডায়াগনোসিস করতে পারবো না। তার পরবর্তী কথা হচ্ছে আমার ট্রিটমেন্টটা আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল, টার্সিয়ারি, শুধুমাত্র টার্সিয়ারি লেভেল হবে কেন, ডিস্ট্রিক্ট হসপিটালেও কিন্তু আমি মনে করি এন্ডোমেট্রিওসিস আমাদের দেশে অনেক বেশি প্রিভ্যালেন্সটা, আমার কাছে মনে হচ্ছে এর প্রিভ্যালেন্সটা আমাদের দেশে অনেক বেশি। কাজেই এই সমস্ত প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হসপিটাল এবং টার্সিয়ারি লেভেল হসপিটালে আমাদের এন্ডোমেট্রিওসিসের জন্য আলাদা ক্লিনিক দরকার, যেই ক্লিনিকে আমরা ডেডিকেটেডলি এই রোগীগুলোর জন্য আমরা সময় দিব, তাদের ম্যানেজমেন্ট করব, তাহলে কিন্তু আমরা তাদের অনেকখানি মানে লাইফটাকে ইজি করে ফেলতে পারবো। এবং যে পেশেন্টগুলোর আমরা বলছি যে আইভিএফ যাদের লাগে, ডেফিনেটলি এই দেশে আমাদের 20টার বেশি আমাদের আইভিএফ সেন্টার আছে। তো আমরা তাদেরকে যদি আর্লিয়ার যদি এই পেশেন্টগুলোকে আমরা রেফার করি, যেখানে সরকারি লেভেলে তারা করতে পারছে না কিন্তু তারা বাইরে গিয়ে করছে, তাহলে এই জিনিসগুলো যাতে না হয় সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। আমার মনে হয় সরকার এ ব্যাপারে একটু সচেতন হবে, এবং একটু যদি সরকারের সচেতনতার সাথে আমরা নিজেরা যদি গাইনোকোলজিস্টরা একটু সচেতন হই, তাহলে এই রোগের চিকিৎসা প্রপার হবে এবং আমরা মানুষের তাদের কষ্টটাকে আমরা লাঘব করতে পারবো। আচ্ছা, আমি ডক্টর ইশরাত জাহানের কাছে যাচ্ছি। আমরা যৌথ রিসার্চের মাধ্যমে আমরা এআই বেস স্ক্রিনিং টুল ডেভেলপ করেছি। আপনি এই রিসার্চের একজন সদস্য। এই টুলটা আসলে আমরা জানি যে স্ক্রিনিংয়ের কোনো বিকল্প নাই, কারণ ডায়াগনস্টিক ডিলে হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো এই টুলের ভ্যালিডিটি বা এটাকে কিভাবে ব্যবহার করা যাবে স্ক্রিনিং? স্মার্ট এন্ডো নামে একটা হচ্ছে গবেষণা শেষ করেছি। এই গবেষণায় আমাদের যদি ফাইন্ডিংসটা আমরা যদি বলি, এটা হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে যে একটা রিস্ক অ্যাসেসমেন্ট টুল, যেটা হচ্ছে যে ডায়াগনস্টিক যে ডিলেটা হয়, যে অ্যাভারেজ যে 6 থেকে 10 বছর যে একটা ডায়াগনস্টিক ডিলে আছে, সেই ডিলেটাকে কমানোর জন্য যদি আমরা যদি রিস্কটা আমরা যদি আইডেন্টিফাই করতে পারি, যে পেশেন্টটাকে আমরা যদি পেশেন্ট গ্রুপকে 2 গ্রুপে ভাগ করি, যে রিস্ক প্রেজেন্ট এবং নো রিস্ক, তো রিস্ক গ্রুপগুলোকে আমরা ফার্দার ক্লিনিক্যাল ইভ্যালুয়েশনের জন্য আমরা আমাদের গাইনোকোলজিস্ট ম্যাডামদের কাছে বা সরকারি হসপিটালগুলো নিয়ার বাই যে সরকারি হসপিটালগুলো আছে সেগুলোর ওপিডিতে আমরা ফার্দার ক্লিনিক্যাল ইভ্যালুয়েশনের জন্য যদি আমরা পাঠিয়ে দিই, তাহলে হচ্ছে যে সেটা হচ্ছে ডায়াগনস্টিক ডিলেটা কমাতে অনেক হেল্প করবে। আমাদের গবেষণার মাধ্যমে আমরা দেখতে পেরেছি যে সেন্সিটিভিটি আমাদের টুলসটার, এটা হচ্ছে এআই ড্রিভেন একটা স্ক্রিনিং টুল, এটা খুব হাই সেন্সিটিভিটি শো করেছে, 93.01% এটার সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি হচ্ছে 94.60% এবং অ্যাকুরেসি 93.25%। আমাদের এই স্ক্রিনিং টুলটা যদি আমরা আমাদের যে প্রাইমারি হেলথ কেয়ারে সিস্টেমে যদি আমরা ইন্টিগ্রেটেড করতে পারি, তাহলে এটা হচ্ছে যে সেলফ অ্যাডমিনিস্ট্রার্ড, পেশেন্টরাও ইউজ করতে পারবে, আবার যে কমিউনিটি হেলথ ওয়ার্কাররা তারা বাড়ি বাড়ি গিয়ে পিরিয়ডিক একটা হচ্ছে স্ক্রিনিং করতে পারবেন। যাদের রিস্ক আছে সেই রিস্ক গ্রুপগুলোকে আইডেন্টিফাই করে এই পেশেন্টগুলোকে বা এই রিস্ক গ্রুপগুলোকে আমরা হচ্ছে যে ফ্যাসিলিটিগুলোতে পাঠাতে পারবো, যে তাদের ফার্দার যে সত্যি সত্যি তারা এন্ডোমেট্রিওসিস আক্রান্ত কিনা সেই ফার্দার ম্যানেজমেন্টের মাধ্যমে, তাহলে তার মাধ্যমে হচ্ছে যে আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্টটাকে আমরা ফ্যাসিলিটেট করতে পারবো। এছাড়াও এটা যদি আমাদের স্কুল হেলথ প্রোগ্রামে, কারণ দেখা যাচ্ছে যে অ্যাডোলেসেন্ট এন্ডোমেট্রিওসিস, রিসেন্ট গবেষণায় দেখা গেছে অ্যাডোলেসেন্ট এন্ডোমেট্রিওসিসের ডায়াগনস্টিক ডিলেটা অ্যাডাল্ট এন্ডোমেট্রিওসিসের থেকেও এভারেজে 5 থেকে 6 বছর বেশি ডিলে হয়। তো আমরা যদি এই গ্রুপটাকেও যদি আমরা টার্গেট করতে চাই, তাহলে স্কুল হেলথ প্রোগ্রামে যদি আমরা আমাদের স্মার্ট এন্ডোটাকে আমরা ইন্টিগ্রেট করে দিই, তাহলে হচ্ছে যে আর্লি আমরা ডায়াগনোসিস করতে পারবো যে এই বাচ্চাগুলো যাদের হচ্ছে যে এন্ডোমেট্রিওসিস আছে কিনা। এর মাধ্যমে আমরা হচ্ছে যে আমরা ডায়াগনস্টিক ডিলেটা আমরা যেমন কমাতে পারবো, আর একটা যেটা হয়ে থাকে যে অ্যাবসেন্টিজম, অ্যাডোলেসেন্ট গ্রুপ দেখা যায় যে তাদের অ্যাবসেন্টিজমটা অনেক বেশি থাকে, এবং যারা ওয়ার্কিং উইমেন
তারা হচ্ছে যে দেখা যায় যে অফিস ক্ষেত্রেও তারা অনেক পিছিয়ে থাকে, অনেক কমে যায়। তো এই অ্যাবসেন্টিজমের কারণেও হচ্ছে যে একটা ইকোনমিক একটা বার্ডেন হয় আমাদের। আর ট্রিটমেন্ট যেহেতু ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ট্রিটমেন্ট কস্ট সব মিলায় একটা সিগনিফিকেন্ট ইকোনমিক বার্ডেন হয়। তো যদি আমরা আর্লি স্ক্রিনিং করতে পারি, তাহলে আমরা ডিলেড ডায়াগনোসিসের পাশাপাশি আমরা হচ্ছে যে সিগনিফিকেন্ট ইকোনমিক বার্ডেনটাকেও কমাতে পারবো, বোথ ফর ইন্ডিভিজুয়াল অ্যান্ড বোথ ফর আওয়ার গভর্নমেন্ট। আর এছাড়াও হচ্ছে যে এই স্ক্রিনিং টুলটা ইন্টিগ্রেশনের মাধ্যমে যে ফ্যাসিলিটিটা পাবে আমাদের গভর্নমেন্ট বা ইন্ডিভিজুয়াল লেভেলে, যে দেখা যায় যে বাংলাদেশের অনেক মানুষই দেখা যায় অনেক দরিদ্র, তাদের পক্ষে সম্ভব হয় না ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি বা আলট্রাসোনোগ্রাফি এই টেস্টগুলোর মধ্যে দিয়ে যাওয়া। তো যদি আমরা স্ক্রিনিং সিস্টেমের মাধ্যমে আমরা যদি রিস্ক গ্রুপটাকে আইডেন্টিফাই করি, তাহলে শুধুমাত্র সেই রিস্ক গ্রুপগুলো যদি আমাদের এই ইমাজিন পদ্ধতিগুলোর মধ্যে যায়, তাহলে এটা হচ্ছে পেশেন্টের বেনিফিট, গভর্নমেন্টের বেনিফিট, যে হচ্ছে যে আর গভর্নমেন্ট যে ডক্টররা তাদের বেনিফিট যে হচ্ছে যে বার্ন আউটটা কমছে, যাদের দরকার নাই তাদের হচ্ছে যে এই টেস্টগুলোর মধ্যে তাদের আসছে না। এর মাধ্যমে হচ্ছে যে ফিজিশিয়ান বার্ন আউট কমছে, প্লাস হচ্ছে যে একটা যে চাপ, পেশেন্টের যে চাপ, সেই চাপটা কমছে। আর ইন্ডিভিজুয়ালি তাদের হচ্ছে যে প্রাইভেট সেক্টরে গিয়ে এই টেস্টগুলো তাদের করতে হচ্ছে না, এটা একটা বেনিফিট হতে পারে। ডক্টর আসিফ ইকবালের কাছে যাচ্ছি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, স্কুল হেলথ, ডিরেক্টর জেনারেল হেলথ সার্ভিস। গভর্নমেন্টের স্কুল হেলথ প্রোগ্রামের মাধ্যমেই আসলে আমরা কাজটা করতে চাই। আপনি আপনার লেভেল থেকে আপনি আমাদেরকে আপনার অভিমত কী এবং আপনি আমাদের কীভাবে সহযোগিতা করতে পারবেন? আমাদের যে স্কুল হেলথ প্রোগ্রামটা আছে, স্কুল হেলথ প্রোগ্রামটা আমাদের এর আগে একটা অপারেশনাল প্ল্যানের মাধ্যমে পরিচালিত হতো, স্কুল অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথ। এখন সেটা প্রাইমারি হেলথ কেয়ারে স্কুল সহকারী মানে আমার অধীনে প্রাইমারি হেলথ কেয়ার উইংয়ের অধীনে চলে এসছে। এখানে আমরা যেটা করি, আমাদের যেটা স্কোপ আছে, সেটা হচ্ছে যে স্কুল হেলথ যেটা ডিপার্টমেন্ট স্বাস্থ্য অধিদপ্তরে ছিল, সেটার অধীনে 20টা জেলায় 23টা স্কুল হেলথ ক্লিনিক আছে, যার মাধ্যমে আমরা সাধারণত কিছু স্বাস্থ্য শিক্ষা, কিছু অ্যাওয়ারনেস, কিছু ক্যাম্পেইন করে থাকি এবং এর মাধ্যমে আমরা কিছু কিউরেটিভ সেবাও দিয়ে থাকি, জেনারেল কিউরেটিভ কিছু সেবা দিয়ে থাকি। আমাদের স্কুল হেলথ প্রোগ্রাম যেটা ছিল, সেটার মাধ্যমে আমরা বিভিন্ন স্কুলে কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম, টিচার্সদেরকে ট্রেন আপ করা এবং যারা আমাদের ফিল্ড ওয়ার্কার্স আছে তাদেরকে ট্রেন আপ করা, প্লাস হচ্ছে যে স্টুডেন্টদেরকে ট্রেন আপ করা এবং পিয়ার লিডার্স, যারা স্টুডেন্টদের কাছাকাছির মানুষ, যাদের কথা ছাত্রছাত্রীরা শুনে থাকে, তাদেরকে ট্রেন আপ করা। এই ধরনের কিছু কার্যক্রম আমাদের আছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এন্ডোমেট্রিওসিস আসলে যদিও এটা একটু অবহেলিত, কিন্তু এটা কমিউনিটি ডায়াগনোসিস করা খুব কঠিন না। কারণ হচ্ছে যে আমরা যদি এই জিনিসটাকে বিশেষত স্কুল এবং অ্যাডোলেসেন্টের সবচেয়ে বড় যেটা সুবিধা, যে এই বয়সে আমরা যা শিখি বা যা শেখানো হয় আমাদেরকে, সেটা কিন্তু আমাদের মনের মধ্যে গেঁথে যায়। এটা কিন্তু আমরা একটা বয়স্ক মানুষকে শেখানোর চেয়ে একজন স্কুল বা অ্যাডোলেসেন্ট, মানে স্কুল গোয়িং বা অ্যাডোলেসেন্টকে শেখানো অনেক সহজ। এখানে আমাদের এন্ডোমেট্রিওসিসের প্রাথমিক যেই ইয়েগুলি, যে এটা খুবই সত্যি কথা যে আমাদের আসলে জেনারেল প্র্যাকটিসে এটা প্রচুর মিস হয় এই ধরনের রোগীগুলি। নন গাইনোকোলজিক্যাল ম্যানিফেস্টেশনও থাকতে পারে, যে পেট ফাঁপাও কিন্তু একটা, মানে এই ধরনের গাইনোকোলজিক্যাল ফিচারের সাথে যদি সেই রোগী পেট ফাঁপা কমপ্লেন করে, মানে ডিজিউরিয়া বা তলপেটে ব্যথা, প্রস্রাবের সাথে তার কোনো একটা জ্বালাপোড়া বা ব্যথা, এই ধরনের সিমটমও কিন্তু অনেক সময় নিয়ে আসে, যে সময় দেখা যায় হয়তো প্রস্রাব পরীক্ষা করলে সেটা নর্মাল আসছে। যে জিনিসগুলি, এটা যদি আমরা আসলে আমাদেরকে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান যারা, তাদেরকে এবং হেলথ কেয়ার প্রোভাইডারকে ইনফর্ম করতে পারি যে এটাকে আমরা আসলে রেফার করব প্রপার জায়গায়, যাতে এন্ডোমেট্রিওসিসের ডায়াগনোসিসটা করা যায়। এটা আমার মনে হয় খুব কঠিন কাজ হবে না, কারণ সিমটমগুলিও খুব অল্প। আর মানে আমার কাছে মনে হয়েছে এটা অত বেশি কারো জন্যই শেখাটা খুব কঠিন হবে না। প্রাইমারি হেলথ কেয়ারের মাধ্যমে আমরা দুইটা সুবিধা করতে পারবো। একটা হচ্ছে তো অবশ্যই যারা আমাদের রুগী বা যারা জনগণকে আমরা সম্পৃক্ত করতে পারবো। আরেকটা জিনিস আমরা করতে পারবো, সেটা হচ্ছে যে প্রাইমারি হেলথ কেয়ারের মাধ্যমে আমাদের কিন্তু হেলথ কেয়ার প্রোভাইডারদেরও ট্রেন আপ করা হয়, তাদেরকেও আমরা এই ইনফরমেশনটা দিয়ে দিতে পারবো। কারণ ওইখানেই কিন্তু একটা বড় সমস্যা হয়। যে অবশ্যই আমরা সহযোগিতা করব, আমাদের যে নির্দিষ্ট প্রসেস আছে, প্রসেসে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই এটা আমরা ইমপ্লিমেন্টেশনে সহযোগিতা। ডক্টর আবু সাইদ মোহাম্মদ হাসান, SRHR স্পেশালিস্ট, UNFPA। আপনি UNFPAর HRS-এর
স্পেশালিস্ট হিসেবে আপনি কীভাবে আমাদেরকে সহযোগিতা করবেন? এখানে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমার কাছে মনে হয়েছে আজকে একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম নিয়ে কাজ করার মানে যে ম্যানেজমেন্ট করা যেটা সেইখানে দেখা যাচ্ছে যে প্র্যাকটিক্যালি আসলে এই মাল্টি ডিসিপ্লিনারি টিমটা কিন্তু এখনও ফাংশনাল সিস্টেমটা আমরা এস্টাবলিশ করতে পারিনি। সরকারি যে প্রোগ্রামগুলো আছে ডিজি হেলথ বা ডিজি ফ্যামিলি প্ল্যানিং থেকে যে প্রোগ্রাম ডিজাইন করা হয়েছে, ওনারা যে সেক্টরাল প্রোগ্রাম করে, এখন সেক্টরাল প্রোগ্রাম না থাকলেও তারা ডিপিপির মাধ্যমে প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন করছে। সেখানে কিন্তু কোথাও এন্ডোমেট্রোসিস নিয়ে কোথাও কোনো প্রোগ্রাম ডিজাইন করা নাই, কোনো ইন্টারভেনশন ওনারা এখনও ইনক্লুড করে নাই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় প্রথমেই আমাদের একটু সরকারের সাথে বসতে হবে যে আমরা কীভাবে এটাকে ন্যাশনাল প্রোগ্রামের মধ্যে ইন্টিগ্রেট করতে পারি, এবং ন্যাশনাল প্রোগ্রাম ইন্টিগ্রেট করতে গেলে করতে হবে, এবং সেই সাথে এটার ম্যানেজমেন্ট সিস্টেমটাকে কীভাবে স্ট্যান্ডার্ডাইজ করা যায়। আমাদের এখানে এক একজন এক এক রকমভাবে আমরা মানে ট্রিটমেন্ট ম্যানেজমেন্টের কথা বলেছি, কিন্তু আসলে আইডিয়ালি কি ন্যাশনালি অ্যাপ্রুভড একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল থাকা দরকার। সেই ক্ষেত্রে আমরা সরকারের সাথে এবং আপনাদের সাথে সোসাইটির সাথে আমরা কাজ করতে চাই কীভাবে একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ডিজাইন করা যায়। তো সেই রেফারেল গাইডলাইন থেকে শুরু করে সব কিছু যাতে এই প্রোটোকলের মধ্যে আসে সেটা নিয়ে আমরা মানে কাজ করতে চাই। আমার মনে হয় আমরা সবাই যদি একসাথে কাজ করি সেক্ষেত্রে এখানে কয়েকটা জিনিস আসছে। একটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি করতে হবে, আর্লি ডায়াগনোসিসটা এনশিওর করতে হবে। আর্লি ডায়াগনোসিস এনশিওর করার জন্যই কিন্তু সচেতনতাটা মানে বেশি গুরুত্বপূর্ণ। সেই অনুযায়ী যদি আমরা একটা ফ্যাসিলিটি ম্যাপিংও করতে পারি যে কোন ফ্যাসিলিটিতে কী ধরনের আইডিয়াল সেবাটা দেবে। সব জায়গায় তো সার্জারির দরকার নাই, এবং সেই ফ্যাসিলিটিতে হয়তো সেই সার্জারি স্পেশালাইজ সার্জারির ক্যাপাসিটি থাকবেও না, কিন্তু যেখানে সার্জারির ক্যাপাসিটি থাকা দরকার যে সেরকম কয়েকটা রেফারেল ফ্যাসিলিটি আইডেন্টিফাই করতে হবে, যেখানে হয়তো সার্জারি লাগবে না বাট মেডিকেল ম্যানেজমেন্টের মাধ্যমে তাকে মানে কিউর করা যাবে, অত কিউর হবে না বাট অ্যাটলিস্ট ম্যানেজ করা যাবে। তাহলে সেই হসপিটালগুলো কোথায় হবে সেগুলো ম্যাপিং করে আমার মনে হয় মানে কাজ করা দরকার, এবং সেই ক্ষেত্রে আমরা ইউএনএপির পক্ষ থেকে সরকারের সাথে প্লাস আপনাদের সোসাইটির সাথে কাজ করতে আমরা আগ্রহী, এবং আমরা থাকবো আপনাদের পাশে। আশরাফুদ্দিন আহমদকে একটু আমাদের এই অনুষ্ঠানে একটু ধন্যবাদ জ্ঞাপন করার জন্য, আমাদেরকে সায়েন্টিফিক পার্টনার হিসেবে নির্বাচন করার জন্য, এবং ধন্যবাদ চ্যানেল আই এবং কালের কণ্ঠকে যে আমাদের মিডিয়া পার্টনার হিসাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসলে যা এতদিন আপনারা বিশেষজ্ঞ সবাই মিলে যে আলোচনা করলেন তাতে একটা প্রিভিলেন্স যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছিল যে রিপ্রোডাক্টিভ আর্লি এজের আপনার এন্ডোমেট্রিওসিস, এবং যেটা খুবই ডেঞ্জারাস। যদি 10 জনের একজনের কথা বলা হয় তাহলে তো ইপিডেমিক পর্যায়ে চলে যায়, যেটা খুবই ভয়ঙ্কর কথা। তো সুতরাং আমাদের এখানে করণীয় হচ্ছে একটা ডিজিজ ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথম জিনিস হচ্ছিল আর্লি ডায়াগনোসিস, প্রপার ট্রিটমেন্ট, আর কিছুটা সচেতনতা আগের থেকে যদি তৈরি করা যায়। তো সেক্ষেত্রে আমরা 3 দিকেই আমাদের কাজ আছে আমরা বলে মনে করি। আর্লি ডায়াগনোসিসের জন্য সচেতনতা একটা বড় জিনিস, আর ট্রিটমেন্ট অ্যাপ্রোচের জন্য আমরা যত ধরনের মেডিসিন এদেশে ইন্ট্রোডিউস করা দরকার আমরা করেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2000 সালে আমরা প্রথম এই কোম্পানি শুরু করার সময় আমাদের প্রথম ড্রাগে ছিল লোজানা, ডানাজল প্রিপারেশন। তারপরে আমরা 3rd জেনারেশন ওরাল কন্ট্রাসেপটিভ মার্কেট করি, আমরা গনোড্রোপিন রিলিজিং অ্যান্টাগনিস্ট রেহানজিল মার্কেট আছে আমাদের। অ্যাগনিস্ট নিয়ে আমরা কাজ করছি, হয়তো বা কিছুদিনের মধ্যে আমাদের এই অ্যাগনিস্টগুলো চলে আসবে আর কি। এটাগুলো আমাদের ট্রিটমেন্ট অ্যাপ্রোচে। আর সহযোগিতার ক্ষেত্রে যেটা হচ্ছে হলো প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে স্কুল কলেজে ওজিএসবির সাথে আমরা অনেক দিন ধরে কাজ করি আমরা বিভিন্ন সাবজেক্টে। তা আমরা এখানে আশা করি আপনাদের যে কোনো কাজের সাথে আমরা সহযোগিতা করতে পারবো। আপনারা যেটা বলবেন আমরা সেই ধরনের সচেতনতা তৈরির ব্যাপারে কাজ করব। ফার্মাকোভিজিলেন্সের একটা কথা এখানে বলা হয়েছে ড্রাগের, তো আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি যে ফার্মাকোভিজিলেন্সের রিপোর্টের জন্য আমরা আসলে ওয়েট করি, কারণ আমাদের একটা ডেডিকেটেড টিম আছে ডাক্তার এবং ফার্মাসিস্ট দিয়ে নিয়ে একসাথে। এদের কাজই হচ্ছে ফার্মাকোভিজিলেন্সের রিপোর্টগুলো করা এবং এগুলো কালেক্ট করা, এবং আমরা প্রতিনিয়ত ডিজিডিএ থেকে এটা জমা দিই ফার্মাকোভিজিলেন্সের রিপোর্ট। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় নিজে গিয়েছি, আমাদের অনেক ধরনের ড্রাগ আছে সেগুলো নিয়ে আমি নিজেও হসপিটালে গিয়েছিলাম যে কোথাও কোনো কিছু রিপোর্ট পাই কিনা যেটা নোট ডাউন করার জন্য। তা আপনাদের কাছে আমাদের উদ্যত্ত আহ্বান থাকবে, আপনাদের একটা রিপোর্টও যদি আপনাদের কাছে কারো থাকে জাস্ট আমাদের আপনার হাতের কাছে যে কোনো ইনসেপ্টার লোককে বললে আমরা সরাসরি জায়গায় পৌঁছে যাব। আমাদের ডাক্তার আছে, আমাদের কলিগ, তার সাথে ফার্মাসিস্ট আছে, প্রপার নোটিশটা আমরা প্রপার জায়গায় করতে পারবো বলে আমরা আশা করি। আর একটা জিনিস ওজিএসবির ব্যাপারে আপনার এখানে অনেক কথা হয়েছে, সার্জারি কোহিনুর এই আনোয়ারা ম্যাডাম যেটা বললেন আর কি, আমার মনে হয় এটা নিয়ে আমি অন্য
কিছু কিছু প্রবলেম আমরা ফেস করেছি বলে আমি জিনিসটা সম্বন্ধে একটু জানি। সেটা হচ্ছিল যে জটিল ডিজিজগুলোর ক্ষেত্রে মিনিমাম ডিজিজগুলোর ক্ষেত্রে ল্যাপারোস্কোপি সার্জারি ইজ এনাফ, বাট রোবোটিক অ্যাসিস্টেড সার্জারি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে একটা খুব আশার ব্যাপার যে একটা রোবোটিক সার্জারি হওয়ার পসিবিলিটি আসছে। এইটা হলে অনেক উপকার হবে মানুষের, যেটা কল্পনারও বাইরে আর কি। প্রাইভেট সেক্টরে নিশ্চয়ই, গভর্নমেন্ট সেক্টরে গভর্নমেন্ট ইচ্ছা করলে আরও রোবট দিতে পারে বিভিন্ন জায়গায়। তো সুতরাং সেই ক্ষেত্রে রুগীর অনেক উপকার হবে এবং এটা সময়ের দাবি এবং এটা করতেই হবে দেশে, এবং এই যেটা গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশন করেই করতে হবে। প্রাইভেট সেক্টরে কয়জন কিনে দিবে, আসলে তো সম্ভব না শুধু এত। এবং রোবটের চার্জই তো অনেক, প্রায় 2,000 টাকা, মানে 2 লাখ টাকা লাগবে প্রায় দেখা যাবে একটা রোবোটিক সার্জারির, রোবটের মানে সার্ভিস চার্জ। হয়তোবা আমাদের দেশে 25 লাখ টাকায় 25 কোটি টাকা হয়তো কম হবে, কিন্তু প্রাইভেট সেক্টরে যদি কোনো জায়গায় যায় রোবোটিক সার্ভিস চার্জই নিবে 1,75,000 টাকা, ওর যেন আলাদাভাবে চার্জ লিখে দেয়, এমনভাবে দেখা হয়। তো সুতরাং এটা আরও ভালো আসার ব্যাপার। আমরা আমাদের পক্ষ থেকে যতখানি সম্ভব আপনাদের সহযোগিতা করব। প্রফেসর সামিনা চৌধুরী, প্রেসিডেন্ট এন্ডোমেট্রিওসিস অ্যাডেনোমাইসিস সোসাইটি অফ বাংলাদেশ। আমরা এতক্ষণ এত সকলের কাছ থেকে যে বক্তব্যগুলো পেয়েছি, আমি বলবো যে সবাই এত ভালোভাবে অনুষ্ঠানটা সমৃদ্ধ করেছেন, আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ, অবশ্যই কৃতজ্ঞ। যে এত ভালো হবে এটা আমার এক্সপেকটেশনেরও বাইরে ছিল, সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে। এখন আমরা এখান থেকে যে মেসেজগুলো পেলাম, 1 নম্বরে যেটা উঠে এসছে যে সেটা অ্যাওয়ারনেস বিল্ডিং, এবং অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের জন্য অ্যাডোলেসেন্টের প্রোগ্রামের কথা এসছে এবং স্কুল হেলথ প্রোগ্রামটাকে এখানে সামনে নিয়ে আসা হয়েছে। এবং স্কুল বেস প্রোগ্রাম যেটা, সেটা গভর্নমেন্টের যে মানে স্কুল হেলথের মেডিকেল অফিসার আছেন তাদেরকে আমরা ইউটিলাইজ করতে পারি, এবং ওনাদের সাথে যেটা আমাদের আলাপ আলোচনা হয়েছে, ওনারা বলেছেন প্রয়োজনে আমরা শুধু আমাদের 20টা জেলায় 23টা আমাদের স্কুল হেলথের মেডিকেল অফিসার আছে, আমরা প্রয়োজনে আরও এটা বাড়াতে পারি। কাজে এটা একটা আমার মনে হয় যে সুসংবাদ। কিন্তু এগুলো এর পরে আরেকটা জিনিস এখানে আমরা স্কুল বেস প্রোগ্রামে অ্যাড করতে চাই, যেটা এআই বেস রিস্ক গ্রুপ, যেটা আমরা স্মার্ট এন্ডো মাধ্যমে একটা টুলস তৈরি করেছি এন্ডোমেট্রিওসিস সোসাইটি এবং আমরা সিমেডের সাহায্যে। সেইটাকে আমরা যদি স্কুলে, এবং আলটিমেটলি এটা আমাদের এইম হলো আমাদের মোবাইল টেলিফোনে আসবে এবং এখান থেকেই তারা নিজেদেরকেই আবিষ্কার করবে যে আমার এন্ডোমেট্রিওসিস আছে কি না। এবং সেটাতে আমরা যে ভ্যালিডেশন ওয়ার্কশপ এগুলো করার মাধ্যমে যেটা আমরা পেয়েছি যে সেন্সিটিভিটি স্পেসিফিসিটি এই স্মার্ট এন্ডো টুলসের খুব হাই, এবং এটার উপরে 3টা দেশে গিয়ে কিন্তু এটার উপরে আমাদের প্রেজেন্টেশন হয়েছে এবং সব জায়গায় এটা সমাদৃত হয়েছে। আশা করি আমরা যে প্রোগ্রামটা করব, ইউএনএফপি আমাদের সাথে আছেন, সেখানে এইটাও একটা অংশ থাকবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে একটা এন্ডোমেট্রিওসিস রেজিস্ট্রির কথা এসছে এবং যেটার মাধ্যমে একটা স্ট্যান্ডার্ডাইজ প্রোটোকল তৈরি হবে, এবং এটা আমাদের খুব আশার কথা। আর যেখানে আমাদের শেষ পর্যন্ত যেতেই হবে চিকিৎসার মাধ্যমে, সেখানে আমাদের শুধু প্রিভেন্টিভ করলেই হবে না, আমাদের কিউরেটিভের বিরাট একটা অংশ আছে। সেখানে মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্টের যে প্রোটোকলগুলো ওনারা তৈরি করেছেন, আমার মনে আরও সমৃদ্ধ করতে হবে। এখানে বিএমইউর থেকে এসছেন এবং ঢাকা মেডিকেল, ওনারা দুইজনই চেষ্টা করছেন এবং আগ্রহ প্রকাশ করেছেন যে এই ডেডিকেটেড সেন্টার ফর এন্ডোমেট্রিওসিস করবেন, যেখানে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা আমাদের থাকবে, আন্ডার সেম আমব্রেলা আমরা যেন ট্রিটমেন্টটা দিতে পারি। তার মানে অনেকটা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার আমরা যেন করতে পারি একটা এন্ডোমেট্রিওসিস পেশেন্টের কেয়ারের জন্য, ফলো আপ সহ। এবং এই আমরা এআই এর মাধ্যমে কিন্তু আমরা তাদের পুরা পুলটাকে নিয়ে আসতে পারি, তার ফলো আপটাকে নিয়ে আসতে পারি, সেটা ডেটা অ্যানালিসিস করতে পারি। আমরা যে ওপিডিটা সাজাবো, ওপিডির মডেলটা একটা এমনভাবে আমরা সাজাবো, সেখানে আমার রোগীর সাথে সাথে এটা ডিজিটাল পদ্ধতিতে আমরা করে ফেলবো, যাতে
ওখান থেকেই ডেটা জেনারেট হবে, রোগীর সাথে আমার সারা জীবনের কন্ট্যাক্ট হয়ে যাবে, এবং যেটা আমরা মনে করব ওপিডি ট্রিটমেন্ট যেটা সেটা ভাগ হয়ে গেল, আইপিডি ট্রিটমেন্ট আমরা তখন মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট, এবং যে প্রস্তাবগুলো এসছে যে সেখানে একটা বোর্ডের মাধ্যমে ডিসিশন হবে যে এই রোগীর কোন দিন কিভাবে আমরা কি করব। কাজে এটা সেইভাবে যদি করা যায় তাহলে আমার মনে হয় একটা পূর্ণাঙ্গ চিকিৎসা পাবে। আর একটা সবচেয়ে বড় বিষয় হলো যে এন্ডোমেট্রিওসিসকে ন্যাশনাল প্রোগ্রাম সাথে ইন্টিগ্রেট করতে হবে। স্কুল হেলথ প্রোগ্রাম তাহলে আমাদের থাকলো, এআই বেস টুল থাকবে, মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট থাকবে, ক্যান্সার কি রেজিস্ট্রির মতন আমাদের এন্ডোমেট্রিওসিস রেজিস্ট্রি একটা করব, আর ন্যাশনাল প্রোগ্রামে ইনক্লুড করব। আমরা যে কাজটা করতে চাই, এন্ডোমেট্রিওসিস সোসাইটি, ওজিএসবি এবং গাইনোকোলজিক্যাল এন্ডোস্কোপিক সোসাইটি, এছাড়া আমাদের গভর্নমেন্ট পার্টনার আর বিএমইউ এবং আমাদের যে বড়গুলো টার্সিয়ারি লেভেল সেন্টার আছে, এইখানে অন্তত আমরা দুটো সেন্টারকে যদি ডেডিকেটেড সেন্টার আমরা করতে পারি, এই মডেলটাকে আমরা অন্য জায়গায় রেপ্লিকেট করতে পারবো। এই মুহূর্তে হয়তো এই দুটো করা আমার মনে হয় যে সবার সহযোগিতা পেলে এটা সম্ভব। অনেক ধন্যবাদ। সুপ্রিয় সুধী, এই ছিল এন্ডোমেট্রিওসিস অ্যাডেনোমায়োসিস সোসাইটি আয়োজিত আজকের গোলটেবিল আলোচনায়। আসুন সকলে মিলে এন্ডোমেট্রিওসিসকে প্রতিরোধ করি, এন্ডোমেট্রিওসিসকে নিয়ে সচেতনতা গড়ে তুলি এবং এন্ডোমেট্রিওসিস কেয়ার সার্ভিস বাংলাদেশে নিশ্চিত করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।